হ্যালো, আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান বেসিক ক্লাসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ক্লাসটা একটু লং হবে। আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে যে ধৈর্য ধরে পুরো ক্লাসটা করবেন। তো প্রথমে যেটা আমাদের জানা জরুরি যে আজকের ক্লাসটা আসলে কাদের জন্য। বেসিক্যালি আমরা হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং সাবজেক্টের সাথে প্রথম পরিচিত হয়েছি যারা ক্লাস 9 এ ওঠার পর কমার্স নিয়েছি। বাট হিসাব বিজ্ঞানের বিস্তৃতি এবং ইম্পর্টেন্সি এত বেশি যে প্রত্যেকের কখনো না কখনো হিসাব বিজ্ঞানের সাথে পরিচিত হওয়া লাগে, হিসাব বিজ্ঞান জানা লাগে। তো আজকের ক্লাসটা ক্লাস 9-10 এর জন্য শুধু না, আজকের ক্লাসটা যারা ইন্টারে গিয়ে কমার্স নিতে চাই বা হচ্ছে অনার্সে গিয়ে গ্রাজুয়েট করতে চাই যে কোনো একটা কমার্সের সাবজেক্টে লাইক বিবিএ বা বিবিএস, বা এমনও হতে পারে যে আদার্স কোনো এই কমার্সের ব্যাকগ্রাউন্ডে আসেই নাই, কিন্তু প্রফেশনাল স্টেজে গিয়ে তার হচ্ছে সে যে চাকরি করছে বা সে ব্যাংক জব করতে যাচ্ছে যেখানে তার অ্যাকাউন্টিং প্রয়োজন হচ্ছে। আবার আমাদের মেন ক্লাসের ফোকাসটা কিন্তু যারা যাদের ড্রিম সিএ করা তাদের কিন্তু হিসাব বিজ্ঞানের সাথে পরিচিত হওয়া লাগে। তো আমরা নর্মালি ইংলিশে বলি হচ্ছে অ্যাকাউন্টিং এবং বাংলায় সেটা হয় হিসাব বিজ্ঞান। তো এই হিসাব বিজ্ঞান আসলে কি, এখানে এই কথার ভিতরে কিন্তু আহ দুইটা জিনিস রয়েছে। একটা হচ্ছে নর্মালি হিসাব আর একটা বিজ্ঞান। আমরা বিজ্ঞানের সাথে খুব ভালো পরিচিত। বিজ্ঞান বলতে আমরা অনেকে পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান অনেক কিছু শুনে থাকি। এখন কমার্সের সাথে বিজ্ঞানের কি সম্পর্ক? আর হিসাবের সাথে তো আমরা সবাই পরিচিত। আমরা ছোটবেলা থেকে হিসাব করে আসছি। ১, ২, ৪ যখন আমরা শিখছি তারপরেই আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ শিখছি এবং আমরা প্রত্যেকে কিন্তু প্রত্যেকদিন লেনদেনের সাথে আমরা পরিচিত। তো লেনদেন যখন আমরা করতে যাই তখন আমাদের কাছে হিসেবটা চলে আসে। প্রত্যেকটা স্টেজে পুরো পৃথিবীতে যেহেতু এখন হিসাব রিলেটেড ট্রানজাকশন জড়িত, যে লেনদেন হচ্ছে, প্রত্যেকেরই কোথাও না কোথাও হিসাব করা লাগে। আমরা নর্মালি হিসাব বলতে কি বুঝি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ করে হিসাব মিলানো। যে আমার একটা দোকানে কোনো কিছু কিনতে গেলাম, কত টাকা হলো, আমি কত টাকা দিলাম, কত টাকা ফেরত পাবো, বা আমার এই মাসের আয় কত, এই মাসে খরচ কত, টাকাটা কোথায় যাচ্ছে, আমরা নর্মালি এটাই বুঝি। নর্মাল থিম হচ্ছে এটাই। এখন হিসাব বিজ্ঞানটা তাহলে পড়ার প্রয়োজনীয়তা কিসের এবং কেন আমরা হিসাব বিজ্ঞান পড়বো, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ক্লাসটা হচ্ছে 3 টেক নেওয়া হচ্ছে। ক্লাসটা অনেক লং হবে। এর আগে আমি হচ্ছে 2বার টেক নিতে গেছি, কিন্তু এক ক্লাসে পুরো আমি বইটা শেষ করতে পারি নাই দেখে আমি ওই ক্লাস দুটো আপলোডই করি নাই। তো আমার এখানে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। যদি ইলেকট্রিসিটি না যায় ইনশাল্লাহ চেষ্টা করবো যে এই টেকে আমি পুরো ক্লাসটা নেওয়া, কারণ একটা ক্লাস অনেক মানে লং যখন হয়ে যায় রেকর্ডিংটা, সেটা এডিট করাও অনেক মানে কষ্টসাধ্য ব্যাপার। এই জন্য আমি কোনো এডিট করব না। আপনারা যে ক্লাসটা দেখছেন বা দেখবেন এটা হচ্ছে পুরোপুরি আনকাট। আচ্ছা, তো আমরা সামনে এগিয়ে যাই। হিসাব বিজ্ঞানের আমরা যদি কন্টেন্টটা দেখি যে আসলে আমরা কি কি শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে প্রথমে আমাদের আসে হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি, তারপরে যেটা আমি বললাম ট্রানজাকশন বা লেনদেন, এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম বা বাংলায় হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি, এরপর ক্যাপিটাল এন্ড রেভিনিউ ট্রানজাকশন, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, এরপরে হচ্ছে অ্যাকাউন্টস মানে হচ্ছে হিসাব, জার্নাল হচ্ছে জাবেদা বাংলায়, লেজার হচ্ছে খতিয়ান, তারপরে ক্যাশবুক হচ্ছে নগদান বই, এরপর ট্রায়াল ব্যালেন্স হচ্ছে রেওয়ামিল, ফিনান্সিয়াল স্টেটমেন্ট আর্থিক বিবরণী, কস্ট প্রাইস কস্ট অফ প্রোডাকশন অ্যান্ড সেলিং প্রাইস, পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় এবং বিক্রয় মূল্য, এরপর অ্যাকাউন্টিং ফর ফ্যামিলি অ্যান্ড সেলফ এমপ্লয়মেন্ট এন্টারপ্রাইজ, পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব। ওকে, লেটস কন্টিনিউ। প্রথমে আমরা হিসাব বিজ্ঞানের সাথে আসলে পরিচিত হব। দেখেন এখানে একটা গাছ আছে, এই গাছের শিকড়ের জায়গায় পয়সা বা কয়েন রয়েছে, এটাকে আমরা মানি ট্রি বলতে পারি। হ্যাঁ, যখনই আপনি হিসাব নিকাশ রিলেটেড কোনো কিছু বইপত্র পড়তে যাবেন দেখবেন এই ধরনের গাছটা হচ্ছে খুব কমনলি আপনাদের সামনে আসবে। তো আর এখানে পাশে একটা ক্যালকুলেটর, নর্মালি হচ্ছে আমরা হিসাব নিকাশ করি কিসে, আমরা নর্মালি কিন্তু হিসাব নিকাশ করি ক্যালকুলেটরে। তো ইকোনমিক্স ইভেন্ট আর ভেরিয়েবল ইন পার্সোনাল ইনস্টিটিউশন ফ্যাক্ট ইন এভরি স্পেয়ার অফ
দ্য সোসাইটি, মানে সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা ব্যক্তি রিলেটেড কোনো লেনদেন হতে পারে বা প্রতিষ্ঠানের হতে পারে, প্রত্যেকটা জায়গায় কিন্তু অর্থ সম্পর্কিত, ইকোনমিক্সের বাংলা এখানে অর্থ বোঝাইছে, আমরা সহজ বাংলায় বললে টাকা রিলেটেড লেনদেন আমরা কিন্তু দেখি। তো এই সকল ঘটনার সংখ্যা কি গুণে শেষ করা যাবে না, এগুলো হচ্ছে অসংখ্য এবং বিভিন্ন রকমের। তো নির্দিষ্ট পদ্ধতি এবং কৌশল যদি না থাকে, তাইলে এই যে আর্থিক ঘটনা ঘটছে এটার কিন্তু একটা সামগ্রিক ফলাফল এবং কি ধরনের ইফেক্ট পড়ছে এটা জানা কিন্তু কঠিন। তো নর্মালি হিসাব বিজ্ঞান একটা হচ্ছে প্রক্রিয়া যার মাধ্যমে কি হয়, অ্যাকাউন্টিং ইজ দ্য প্রসেস দ্যাট ডিল উইথ ওভারঅল রেজাল্ট অ্যান্ড ইম্প্যাক্ট দোজ ইকোনমিক ইভেন্ট। হিসাব বিজ্ঞান হচ্ছে একটি প্রক্রিয়া যেখানে সংগঠিত আর্থিক ঘটনা সময়ের সামগ্রিক প্রভাব ও ফলাফল নির্ণয়ের পদ্ধতি কৌশল আলোচনা করা হয়। এটা কিন্তু হিসাব বিজ্ঞানের সংজ্ঞা না, হিসাব বিজ্ঞানের খুব সহজ এবং সুন্দর একটা সংজ্ঞা আছে, আমরা সামনে সেটা আলোচনা করব। তো প্রতিষ্ঠানের ভিতরের এবং বাইরের যত ধরনের ট্রানজাকশন আছে হিসাব জানতে যারা মালিক পক্ষ আছে তারা কিন্তু সবসময় আগ্রহী থাকে। এখন একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের খরচ হতে পারে, বিভিন্ন ধরনের ইনকাম হতে পারে, এই সমস্ত কিছু মেনটেন করার যদি একটা ফর্মুলা না থাকে তাহলে কিন্তু সেটা মেনটেন করা খুবই ঝামেলা এবং ঝুঁকিপূর্ণ। দেখা যাচ্ছে লাইক আমি যদি এখানে লিখি, মনে করেন আপনার 2 টাকা ইনকাম হলো, 2 টাকা ব্যয় হলো, 3 টাকা খরচ হলো, আবার 5 টাকা ইনকাম হলো, এভাবে যদি সবকিছু থাকে এটা হিসাব করা কিন্তু কি একটা ঝামেলাপূর্ণ ব্যাপার। কিন্তু এই জিনিসটাই যদি এমন থাকতো যে আপনার 2 টাকা ইনকাম হলো, আবার হচ্ছে 5 টাকা ইনকাম হলো, এখানে হচ্ছে আপনার 2 টাকা খরচ হলো, এখানে আবার 3 টাকা খরচ হলো। দেখেন এখানে যখন ইনকাম গুলো আলাদা থাকছে এবং খরচ গুলো আলাদা থাকছে, হিসাব করা কিন্তু সহজ হচ্ছে। যেমন এখানে 60 টাকা খরচ হয়েছে, এই ইনকাম হয়েছে, এখানে আমার 5 টাকা ব্যয় হয়েছে, দুইটা আলাদা জায়গায় চলে যাচ্ছে। এই যে দুইটা আলাদা জায়গায় যাচ্ছে, এটা মূলত কি, এইটা থেকে আসবে হচ্ছে ডেবিট ক্রেডিটের ধারণা, সেটা আমরা সামনে আলোচনা করব। তো আমরা সামনে আগাই। আসলে এই অধ্যায় পরে আমরা কি জানতে পারবো, এই অধ্যায় পরে আমরা হিসাব বিজ্ঞানের ধারণা পাবো, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য বর্ণনা করতে পারবো, হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা বা গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, হিসাব বিজ্ঞানের উৎপত্তি এবং ক্রম বিকাশ ব্যাখ্যা করতে পারবো, হিসাব তথ্যর ব্যবহারকারী শনাক্ত করতে পারবো, মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা বিশ্লেষণ করতে পারবো। তারপর কি, সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্ক বর্ণনা করতে পারবো। দৈনন্দিন ব্যক্তিগত পারিবারিক প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে হিসাব রাখতে আগ্রহী হব। ওকে ফাইন। কনসেপ্ট অফ অ্যাকাউন্টিং। Accounting is the process by studying the various financial activities of a person or institution. Example, expense paid, receive income, purchase and sale of asset, buying and selling good, receipt from debtor and pay to creditor, etc. এই যে সমস্ত কথা বললাম এটা কিন্তু পুরোটা গুছিয়ে মুখস্থ করা বা মনে রাখার কোনো দরকার নেই। তাহলে কি জানতে হবে, এখানে দেখেন এখানে যে কথাগুলো বললাম যে হিসাব বিজ্ঞান একটি প্রক্রিয়া, এই কথাটাই কিন্তু আগের পেজে আলোচনা হয়ে গেছে যে হিসাব বিজ্ঞান এমন একটি প্রক্রিয়া। আচ্ছা আমরা বোঝার সুবিধার্থে আমরা বাংলা থেকে যাই। হিসাব বিজ্ঞান এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী যেমন খরচ পরিশোধ, যেটা হচ্ছে এক্সপেন্স পেইড, পেইড মানে কিন্তু হচ্ছে দেওয়া বা পেমেন্ট করা, পেমেন্ট করলে আমরা পেইড বলতে পারি। তো এই যে এক্সপেন্স পেইড মানে খরচ পরিশোধ, আয় আদায় মানে রিসিভ ইনকাম, পারচেজ, পারচেজ মানে ক্রয় করা, সেল মানে বিক্রি করা, অ্যাসেট মানে সম্পদ ক্রয় বিক্রয় করা, বাইং কেনা অ্যান্ড সেলিং গুডস পণ্য ক্রয় বিক্রয় করা, রিসিভ ফ্রম ডেপ্টর দেনাদার হতে আপনার আদায় করা, এবং পে টু ক্রেডিটর যে আপনার কাছে পাওনাদার তাকে টাকা দেওয়া, এই সমস্ত কিছুই কিন্তু ঘটে। হ্যাঁ, এইগুলো যদি আপনি সুন্দরভাবে লিপিবদ্ধ করতে চান তাহলে পরবর্তীতে এইগুলো একটা শ্রেণী বিন্যাস করতে হবে। এখানে সেই কথাটাই বলছে যে ব্যবসার আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ এবং ব্যাখ্যা করার পদ্ধতিটাই হচ্ছে হিসাব বিজ্ঞান। এখানে ইংলিশের ভিতরে এই যে রেকর্ডেড, ক্লাসিফাইড অ্যান্ড সামারাইজ অফ ট্রানজাকশন ইজ কল্ড অ্যাকাউন্টিং।
আচ্ছা, আমাদের এখানে আরেকটা কথা আছে যে ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। হিসাব বিজ্ঞানকে কি বলা হয়? ব্যবসায়ের ভাষা বলা হয়। এখানে এই যে নিচে এখানে দিয়ে দিয়েছে অ্যাকাউন্টিং, এই যে এটাই আপনারা সংজ্ঞা হিসেবে ইউজ করবেন যে অ্যাকাউন্টিং ইজ দ্যাট নলেজ হুইচ হেল্প আস টু রেকর্ড, ক্লাসিফাই, সামারাইজ দ্য ফিনান্সিয়াল ট্রানজেকশন। আচ্ছা, টিপটা ঘুরে গেল। এই যে এটাই হচ্ছে আপনাদের মূল সংজ্ঞা। এটা যদি হচ্ছে আমি কোথাও লিখতে চাই তাহলে অ্যাকাউন্টিং ইজ দ্যাট নলেজ, আচ্ছা এটা আর আমি লিখছি না, এই যে এই লাইনটাই আমি যদি এটা হাইলাইট করি, দেখেন অ্যাকাউন্টিং ইজ দ্যাট নলেজ হুইচ হেল্প আস টু রেকর্ড, ক্লাসিফাই অ্যান্ড সামারাইজ দ্য ফিনান্সিয়াল ট্রানজেকশন। এতটুকু পর্যন্ত শর্ট একটা হচ্ছে ডেফিনেশন অ্যাকাউন্টিং এর দেওয়া যায়। এরপরে আসে অবজেক্টিভিটি অ্যান্ড নেসেসিটি অফ অ্যাকাউন্টিং। আচ্ছা, এর ভিতরে আরেকটা কথা ছিল যে ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস বা ব্যবসায়ের ভাষা বলা হয়, এই যে ব্যবসায়ের ভাষা বলা হয়। আচ্ছা, অবজেক্টিভ অ্যান্ড নেসেসিটি অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা কি? উইদাউট প্রপার রেকর্ডিং অফ ট্রানজেকশন it is not possible to know the financial condition of a firm. Therefore, the foremost objective of accounting is to record the transaction properly into the book of accounts. লেনদেন সমূহ সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধকরণ না করলে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল মানে ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং আর্থিক অবস্থা জানা সম্ভব নয়। তাই হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য হচ্ছে লেনদেন সমূহকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে হিসাবের বইতে সংরক্ষণ করা বা রেকর্ড করা, ট্রানজেকশন রেকর্ড। তাহলে এখানে আমরা প্রথম অপশনটা পাইলাম কি, রেকর্ড দা ট্রানজেকশন। তারপরে কি, ওয়ান অফ দ্য মেন অবজেক্টিভ অফ অ্যাকাউন্টিং ইজ টু ascertain financial condition and result. It is possible to locate the motion of a business through identifying the profit and loss. ব্যবসায় লস হচ্ছে নাকি লাভ হচ্ছে এইটা জানার জন্য আমাদের কিসের প্রয়োজন? অ্যাকাউন্টিং এর প্রয়োজন। তা রেকর্ডিং অল দ্য ইনকাম অ্যান্ড এক্সপেন্স প্রপারলি, দ্য প্রফিট অ্যান্ড লস অফ এ ফার্ম ক্যান বি অবটেইনড। ব্যবসার অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল, ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং ফিনান্সিয়াল কন্ডিশনকে অ্যাসারটাইন করা বা নিরূপণ করা, কারণ কি লাভ ক্ষতি নির্ণয় করা। এখন একটা প্রত্যেকটা প্রতিষ্ঠানের যেগুলো হচ্ছে আপনার নন প্রফিট প্রতিষ্ঠান আছে সেগুলো বাদে যত ধরনের প্রতিষ্ঠান আছে সবার উদ্দেশ্য থাকে কিন্তু বিজনেসে লাভ করা। এখন বিজনেসে লাভ হচ্ছে নাকি লস হচ্ছে, অনেক হচ্ছে হিডেন কস্ট থাকে, দেখে মনে হয় খুব ছোট কিন্তু হিসাব করতে করতে অনেক হিউজ ভলিউম চলে আসে। তো সবকিছু বাদ দিয়েই তো হচ্ছে প্রফিটটা আসবে। যদি সবকিছু না হিসাব রাখা হয় তাইলে কিন্তু এটা মেনটেন করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। এই জন্য দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে প্রফিট অ্যান্ড লস। তারপরে দা পেন। আচ্ছা, আরেকটা কথা, যদি আপনাদের ইফ পসিবল এই হিসাব বিজ্ঞান বইটা আমি যেটা পড়াচ্ছি বা আমরা যেটা এখন ওভারভিউ করছি এই রিভিউ এর উপরে আপনারা চাইলে খাতায় লিখেও নোট করতে পারেন। আর সবচেয়ে ভালো হয় যদি আপনাদের সামনে এই বইটা হচ্ছে নিয়ে বসেন, হোক সেটা বাংলা ভার্সন অথবা ইংলিশ ভার্সন। আচ্ছা, এখন আমার এখানে তো এটা স্ক্রিন অনেক বড় দেখা যাচ্ছে, আই ডোন্ট নো হচ্ছে আপনাদের যারা ফোনে দেখবেন তাদের হচ্ছে এটা কত বড় দেখা যাবে পরবর্তীতে যখন আপনারা ক্লাস করবেন। যদি এটা হচ্ছে আনলিস্টেড ভিডিও করা থাকে ইউটিউবে, আপনি হচ্ছে লিঙ্ক ছাড়া কিন্তু এই ক্লাসটা খুঁজে পাবেন না, ভাববেন না এটা ইউটিউব ভিডিও, লিঙ্ক ছাড়া এটা খুঁজে পাবেন না। লিঙ্কে যাবেন, এখন ভিডিওর ওখানে সেটিং অপশন থাকে, ওখানে দেখবেন রেজুলেশন বাড়ানো যায়। যদি আমি আপনাদের দেখাতে চাই রেজুলেশন বাড়িয়ে, অনেকে হচ্ছে জিনিসটা পারে না। আচ্ছা, আমার যেহেতু এখন মনে হলো আমি এখনই দেখাই দিই।
সেটা হচ্ছে অ্যাজ লাইক আমি যদি হচ্ছে আমাদের চ্যানেলে যাই, আচ্ছা আমাকে কিছুক্ষণ সময় দেন, আমি একটু চ্যানেল থেকে হচ্ছে দেখাই দিই। আচ্ছা এই যে আমাদের চ্যানেল সিএ জার্নি অন্তর একাডেমি, এখানে আমি যে কোনো যদি লেকচারে যেতে চাই, যেমন হচ্ছে এই যে অডিট কি এবং কত প্রকার, এই লেকচারটা হচ্ছে পাবলিক করে দেওয়া হয়েছে পরবর্তীতে। এই যে এখানে হচ্ছে আপনাদের ফোনে ওই সেটিং অপশনে যাবেন, যে কোয়ালিটিতে যাবেন, তারপর দেখেন এখানে 2160 মানে 4K, এই ভিডিওটা কিন্তু 4K রেজুলেশন পর্যন্ত যাবে। আপনাদের ফোনে সর্বোচ্চ যদি 1080 পিক্সেল করা যায়, অনেক ফোনে আরো বেশি যায়, নর্মালি 1080 যায়, 1080 করবেন, 720 গেলে 720 করবেন। যখন এই কোয়ালিটিটা দিবেন তখন আপনার হচ্ছে ভিডিও কোয়ালিটি কিন্তু হাই হয়ে যাবে, তখন আর হচ্ছে আপনার ঘোলা বা ঝাপসা থাকবে না। কারণ এই ভিডিওই কিন্তু সবাই দেখছে, কারোর প্রবলেম হচ্ছে না, আপনার বুঝতে অসুবিধা হচ্ছে মানে আপনার হচ্ছে এই কোয়ালিটিটা কমানো আছে। এই ভিডিওটা দেখেন, এটা যদি হচ্ছে এই কোয়ালিটিটা আমি একদম লো করে দিই, রেজুলেশন কমিয়ে দিই, তাহলে কিন্তু আমার এখান থেকেও হচ্ছে বোঝা যাবে না, একদম সবকিছু হচ্ছে দেখা যাচ্ছে যে ঘোলা বা ঝাপসা হয়ে যাবে। এজন্য আপনারা যারা এটা হচ্ছে এখনো বোঝেন না, তারা হচ্ছে এটা হচ্ছে ইয়ে করবেন, ঠিক আছে? আচ্ছা আমরা মূল ক্লাসে ব্যাক যাই, আমরা যেখানে ছিলাম, সরি। আচ্ছা তো দেখি আমাদের 3 নাম্বার উদ্দেশ্য হচ্ছে দ্য পেন পিকচার অফ ফিনান্সিয়াল কন্ডিশন ক্যান বি সিন বাই ক্যালকুলেটিং দ্য অ্যাসেট লাইবিলিটি অ্যান্ড ওনার ইকুইটি অফ এ ফার্ম। প্রতিষ্ঠানের সম্পদ দায় মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়ের জন্য আর্থিক অবস্থা এবং সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা সম্ভব হয় অ্যাকাউন্টিং এর মাধ্যমে। ক্যালকুলেটিং দ্য অ্যাসেট, অ্যাসেট মানে হচ্ছে সম্পদ, হ্যাঁ। আর এই যে এখান থেকে আমরা দেখাই ক্যালকুলেটিং অ্যাসেট লাইবিলিটি অ্যান্ড অনার ইকুইটি। যেহেতু আমাদের হচ্ছে বাংলাটা জাস্ট আপনি ক্লাস 9-10 বা ইন্টারমিডিয়েটে পড়ছেন, বা হচ্ছে যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে তারাও হচ্ছে বাংলাটা পড়ে, বাট বাংলাটার প্র্যাকটিক্যালি ব্যবহারটা নেই বললেই চলে। সব ক্ষেত্রে এখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য ইংলিশ ব্যবহার করা হয়, এজন্য ইংলিশের দিকে আমি হচ্ছে ফোকাস করছি। আপনার বাংলাতে জানার চেয়ে ইংলিশ জানা গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা হায়ার ডিগ্রি নিতে চায় বা ভালো কোনো অর্গানাইজেশনে আপনি জব করবেন, বা আপনি যদি ব্যাংকেও যান, সব জায়গাতে এখন ইংলিশ চলে। ওকে, তো reducing cost can optimize the objectives of a business. Accounting help to record expense properly, thus help reducing cost, মানে খরচ কমানোর জন্য, হ্যাঁ খরচ কমানো, ব্যয় নিয়ন্ত্রণ করা এবং খরচ কমানো, এটা কিসের মাধ্যমে সম্ভব হয়? হিসাব নিকাশের মাধ্যমে। তার মানে এক্সপেন্স কে প্রপারলি রেকর্ড করা যায়, যে রেকর্ড দ্য এক্সপেন্স প্রপারলি, রিডিউসিং কস্ট, খরচ কমানোর জন্য। এই যে প্রথমেই রিডিউসিং কস্ট কথাটা আসছে, রিডিউস কস্ট মানে খরচটা কিভাবে কমবে, যখন হিসাবটা সঠিকভাবে লিপিবদ্ধ করা হবে বা রেকর্ড করা হবে। ওকে, এরপরে অ্যাকাউন্টিং হ্যাজ নো অল্টারনেটিভ ইন controlling the fraud and forgery of a business of firm. With proper recording of accounts we can resist and control fraud and forgery. আচ্ছা আমরা হচ্ছে প্রতারণা জালিয়াত রোধ করতে পারি। ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু প্রতারণা জালিয়াতের কোনো বিকল্প নেই। তো আমরা প্রতারণা জালিয়াতি কিভাবে রোধ করতে পারি? এই প্রপার অ্যাকাউন্টিং এর ইউজ করে, রেসিস্ট এন্ড কন্ট্রোল ফ্রড এন্ড ফরজারি। আচ্ছা, হেল্প ইন ইনফর্মিং ফিনান্সিয়াল কন্ডিশন টু ইন্টারেস্টেড গ্রুপ এন্ড দাস টেক কারেক্ট ডিসিশন। হেল্প ইন ইনফর্মিং ফিনান্সিয়াল কন্ডিশন টু ইন্টারেস্টেড গ্রুপ এন্ড দাস টেক কারেক্ট ডিসিশন, মানে আর্থিক তথ্যগুলি সংশ্লিষ্ট পক্ষকে জানানো যায়। এখন সংশ্লিষ্ট পক্ষ কারা? ইন্টারেস্টেড গ্রুপ কারা? যেমন আপনার বিজনেস প্রতিষ্ঠান, এটা যে অডিটটা হয়, অডিট করার পর অডিট রিপোর্টটা আপনি অ্যাজ লাইক আপনি হচ্ছে লোন নিবেন, তো ব্যাংকের লোকজন তো বলবে যে আপনি যে লোন নিতে চাচ্ছেন আপনার কোম্পানির জন্য, আপনার কন্ডিশনটা কিরকম কোম্পানির আমাদেরকে দেখান বা জানান। দেন আপনি কিভাবে জানাবেন? আপনার কাছে যদি প্রপার ওয়ে না থাকে আপনি জানাবেন কিভাবে? তাহলে প্রপার ওয়েটা কি? সঠিকভাবে অ্যাকাউন্টিং মেনটেন করা। এরপরে দেখা যাচ্ছে হচ্ছে আপনার
বিভিন্ন কোম্পানির যারা মালিক থাকে বা চেয়ারম্যান থাকে তারা তো বিজনেসে সরাসরি ইনভলভমেন্ট সবসময় থাকতে পারে না। তারা দায়িত্ব দিয়ে রাখে, ম্যানেজিং ডিরেক্টর থাকে বা হচ্ছে আপনার অ্যাকাউন্টস অফিসার থাকে বা ম্যানেজার থাকে, তারা হিসাব নিকাশ করে, সিএফও থাকে। তো তারা তো ইন্টারেস্টেড গ্রুপ, তো তারা এই যে জেনে এবং কি সিদ্ধান্ত নিতে হবে সেটা কিসের মাধ্যমে জানতে পারে? অ্যাকাউন্টিং এর মাধ্যমে। তাইলে ইনফর্মিং ফিনান্সিয়াল কন্ডিশন, ইনফর্মিং ফিনান্সিয়াল কন্ডিশন। আচ্ছা, এরপরে financial information of previous year help in taking proper step making difference comparative by making comparative study। আচ্ছা, এটা আসলে কি বলছে যে প্রতিষ্ঠানে আপনার আগের বছরের যদি কাগজপত্র থাকে বা আগের বছরের একটা স্টেটমেন্ট থাকে, কোথায় সমস্যা, কোন খরচটা আমার বেশি হচ্ছে, কোন খরচটা কম হচ্ছে, কোনটা হইলে আমি লাভ করতে পারতাম, আমার হচ্ছে প্রফিট রেশিও কত বা জিপি রেশিও কত, হ্যাঁ, এই সমস্ত কিছু কিন্তু ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখে বোঝা যায়। তো ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার জন্য আপনার ফিনান্সিয়াল ইনফরমেশনের প্রয়োজন হয়। এই ফিনান্সিয়াল ইনফরমেশন গুলো কিভাবে তৈরি করা হবে? অ্যাকাউন্টিং ফলো করে। তো অ্যাকাউন্টিংটা এখানেও গুরুত্বপূর্ণ। এরপরে বলছে ডিটারমাইন দ্য সোর্স অফ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ফ্লো অফ মানি ভেরিয়াস থার্ড। আচ্ছা, এখানে এটা মার্কিং করা হয়নি, এটা হচ্ছে ফিনান্সিয়াল ইনফরমেশন অফ প্রিভিয়াস ইয়ার। ওকে, এরপরে হচ্ছে ডিটারমাইন সোর্স অফ মানি, এই যে সোর্স অফ ইন্টারনাল এন্ড এক্সটার্নাল ফ্লো অফ মানি, বা হচ্ছে আপনার ক্যাশ ফ্লো বলতে পারেন। এই ক্যাশ ফ্লো দেখে আসলে কি হয়, বিভিন্ন সেবামূলক অমুনাফা লাভী প্রতিষ্ঠান, আমি যেটা একটু আগে বললাম যে নন প্রফিট প্রতিষ্ঠান, যেমন স্কুল, কলেজ, হাসপাতাল, ভার্সিটি, ক্লাব, সোসাইটি, বিভিন্ন উৎস হতে অর্থের আগমন, যে আপনি কত টাকা ডোনেশন পাচ্ছেন, আবার সেটা সঠিকভাবে খরচ করছেন কিনা এটাও কিন্তু হিসাব রাখা খুব জরুরি। হ্যাঁ, সেটা হসপিটাল হোক, স্কুল হোক, কলেজ হোক, ক্লাব হোক, ফাউন্ডেশন হোক। এরপরে গভর্নমেন্ট অ্যাকুমুলেট কালেক্টিং ভ্যাট। ভ্যাট কথাটা বললে আমাদের মাথায় সবাই আগে আসে হচ্ছে এনবিআর এর নাম। তো এনবিআর কি করে? ভ্যাট কালেকশন করে। সরকারের বিভিন্ন উৎস হতে কর, শুল্ক, ভ্যাট ধার্যের মাধ্যমে রাজস্ব আদায় করে এবং নিয়মিত ও উন্নয়নমূলক খাতে ব্যয় করে। সরকারের এসব কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য হিসাব বিজ্ঞান সহায়ক ভূমিকা পালন করে। বাংলাতে ছোট, ইংলিশে অনেক কিছু লিখতে। The role of accounting is great managing smooth function of government। এই যে লাইনটা দেখেন, the role of accounting is great in managing smooth function of government. Besides the book of account and related document are useful to a firm and many ways। আচ্ছা, আমি একটু লেজার নিই, সরি। আচ্ছা, এটাই থাক আমার হাতে, এটা লেখার পর কিছুক্ষণ পর পর হচ্ছে মুছে যাবে আর কি। এই যে এখানে ছিলাম আমরা মেবি। Besides the book of account and related document are useful to a firm in many ways, or example for bank or taking loan from money lending organization, fixing the scale of price of product and identifying future activities. The necessity of accounting is very much essential for keeping a fine, disciplined and a frugal life. Without keeping account properly, the proof and continuous of organization can be identified. Keeping record properly ensure cost control and wages of a firm does attain financial solvency। এইখানে নিচে যে কথাটা, এই যে এইটাও হচ্ছে ওর ভিতরে একটার ভিতরে দিয়ে দিচ্ছে, এরা আর হচ্ছে প্যারা করে নাই। এই যে বিসাইডেড এর এখান থেকে এইটা চলে আসছে, এই জন্য এখানে হচ্ছে 9 নাম্বারটা এত বড় দেখা যাচ্ছে। আমরা যদি হিসাব বিজ্ঞানের উৎপত্তি জানতে চাই, আপনারা কি কেউ বলতে পারবেন হিসাব বিজ্ঞানের যে মূল নীতি? আমি একটু আগে সূচিপত্র যখন আমি দেখছিলাম, টেবিল অফ কন্টেন্ট, আমি বলছিলাম একটা জিনিসের কথা যে খুব গুরুত্বপূর্ণ। সেটা কি? সেটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি
এবং এটা 1494 খ্রিস্টাব্দে লুকা পেসিওলো নামে ইতালীয় গণিতবিদ, এটা মনে রাখবেন, উনি কিন্তু হিসাব বিজ্ঞানী নয়, উনি কি গণিতবিদ, সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিসিয়া প্রপারশনালিটা নামে একটা গ্রন্থ লেখে এবং এতে হিসাব বিজ্ঞানের মূল নীতি, দুতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম সম্পর্কে আলোচনা করা হয়। এখানে আমরা যদি ইংলিশে দেখি, এই যে এখান থেকে in 1494 Italian mathematician wrote a book entitled Summa de Arithmetica Geometria Proportionalita, the collected knowledge of arithmetic, geometry, proportion and proportionality। আচ্ছা, কি ব্যাপার, এর ভিতরে লুকা প্যাসিওলির নাম কই? আচ্ছা, যাই হোক, এর ভিতরে আর হচ্ছে কোনো কিছু নেই, এটাই হচ্ছে মূল কথা। এখানে হচ্ছে কিছু জিনিস ডিসকাস করছে, যেমন বার্টার সিস্টেম অ্যাজ লাইক, এই যে এখানে আছে আপনার হচ্ছে কি হচ্ছে সভ্যতার একদম যদি শুরুতে আমরা যাই, মানুষ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা বা গাছের গায়ে, গুহায়, পাথরে চিহ্ন দিয়ে রাখতো। একসময় মানুষ কি করলো, সামাজিক জীব হতে শুরু করলো, দলবদ্ধ বা সমাজবদ্ধ হয়ে বাস শুরু করলো, কৃষিকাজ শুরু করলো, ঘরে দাগ কেটে, রশিতে গিট দিয়ে, তারপরে কি ফসল মজুদের হিসাব রাখা শিখলো। আস্তে আস্তে মানুষের সংখ্যা বৃদ্ধি পায়, সমাজ বিস্তার লাভ করে, বিনিময় প্রথা চালু হয়, মুদ্রার প্রচলন হয়, ব্যবসা বাণিজ্য শুরু হয়, ক্রয় বিক্রয়, জমা খরচ, পাওনা, অন্যান্য লেনদেন হিসাবের বইয়ে অঙ্কের মাধ্যমে লেখা শুরু হয়, তারপরে চলতে থাকছে। এবং তারপর 1494 সালে একজন ইতালীয় গণিতবিদ লুকা প্যাসিওলি নামে একজন ইতালীয় গণিতবিদ সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিসিয়া প্রপারশনালিটা নামে একটা গ্রন্থ লেখে এবং এই গ্রন্থেই হিসাব বিজ্ঞানের যে মূল নীতি, হিসাব বিজ্ঞানের মূল নীতি কি, হোয়াট ইজ হিসাব বিজ্ঞানের মূল নীতি, দুতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি। ওকে ফাইন, আমাদের এখানে আমরা অনেক কিছু ডিসকাস করলাম। এরপর আসে ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। আচ্ছা, হিসাব বিজ্ঞানকে একটি তথ্য ব্যবস্থা বা ইনফরমেশন সিস্টেম নামেও অভিহিত করা হয়। হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়? ইনফরমেশন সিস্টেম বা তথ্য ব্যবস্থা নামেও অভিহিত করা হয়। তো এখানে অভ্যন্তরীণ ব্যবহারকারী মানে ইন্টারনাল ইউজার এবং অভ্যন্তরীণ ইউজার থাকে। তো ইন্টারনাল ইউজার কারা এবং অভ্যন্তরীণ ইউজার কারা? আমরা মূলত অভ্যন্তরীণ বলতেই বুঝি হচ্ছে বাইরের। অভ্যন্তরীণ মানে কি? অভ্যন্তরীণ মানে হচ্ছে বাইরের। অভ্যন্তরীণ ব্যবহারকারী মানে হচ্ছে অভ্যন্তরীণ মানে তো ভিতরে, একটু উল্টাই গেছে। বাহ্যিক মানে হচ্ছে বাইরের বা হচ্ছে এক্সটার্নাল এবং অভ্যন্তরীণ মানে হচ্ছে ইন্টারনাল। তো ইন্টারনাল কারা? যারা হচ্ছে ভিতরের লোকজন। যেমন আপনার একটা কোম্পানির অনার্স অ্যান্ড ম্যানেজার, মালিক এবং ব্যবস্থাপক, হিসাবরক্ষক হিসাবের বইতে সংশ্লিষ্ট কাগজপত্র তৈরি করে এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন ব্যবহারকারী চাহিদা বিবেচনা করে লেনদেনের বই থেকে লিপিবদ্ধ আর্থিক বিবরণী আকারে প্রস্তুত করা হয়। তো অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে মালিক অ্যান্ড ব্যবস্থাপক, অনার্স অ্যান্ড ম্যানেজার। তো অ্যাকাউন্টেন্ট prepare book of accounts and other necessary document. The owner as well as manager tries to identify profit, loss and financial condition from this statement, so future course of action can be ascertained. আচ্ছা, হিসাব রক্ষক হিসাবের বই এবং সংশ্লিষ্ট কাগজপত্র তৈরি করে, ব্যবসার মালিক তার ব্যবস্থাপক এসব বিবরণী থেকে ব্যবসার লাভ ক্ষতি, আর্থিক অবস্থার পরিমাণ ও পরিবর্তন জেনে ইন ফিউচার তারা কোনো ধরনের কর্ম পরিকল্পনা গ্রহণ করতে পারে। আচ্ছা, তো এখানে আমরা একটা ওয়ার্ড শিখছি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ফিউচার কোর্স। ফিউচার কোর্স মানে হচ্ছে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা বলতে পারেন। এখন এক্সটার্নাল কারা আছে? যারা হচ্ছে ঋণ প্রদানকারী। ঋণ প্রদানকারী নরমালি আপনি ব্যাংকে কল্পনা করতে পারেন। ঋণ প্রদানকারী ব্যাংক প্রতিষ্ঠানকে ঋণ সরবরাহের পূর্বে ঋণ পরিশোধ ক্ষমতা
যাচাইয়ের জন্য ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ব্যবসায়ের যাবতীয় হিসাব পর্যালোচনা করে ঋণ সরবরাহ করে থাকে। ওকে ফাইন। এরপরে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবসায়ের হিসাব হতে যথাযথভাবে ভ্যাট ট্যাক্স পাচ্ছে কিনা এটা যাচাই করে। এরপরে কি হয়, আচ্ছা এক্সটার্নালের ভিতরে আসে, আমি অন্য একটা কালার নিই। এক্সটার্নালের ভিতরে কি আসে, লোনদাতা, গভর্নমেন্ট, যারা হচ্ছে পাওনাদার, এরপরে হচ্ছে আপনার কর্মকর্তা বা কর্মচারী। একটা প্রতিষ্ঠানের কনফিডেন্সিয়াল তথ্য কিন্তু একদম যারা ওয়ার্কার আছে বা প্রোডাকশনে থাকে বা অফিসারও হতে পারে, সবার কাছে কিন্তু থাকে না। ঠিক আছে, এমন ইভেন্ট যে হচ্ছে অ্যাকাউন্টেন্ট আছে, মানে হিসাব রক্ষক আছে, সেও জানে না, যে সে জাস্ট কোনো একটা রিকোয়ারমেন্ট দেয়, উপর থেকে অ্যাপ্রুভ হয়, সে হিসাব রাখে। কেউ কিন্তু কয় টাকা লাভ হচ্ছে, প্রফিট হচ্ছে, কি হচ্ছে, এত কিছু জানে না। এগুলো হিসাব করে বেশিরভাগ ক্ষেত্রেই অনার্স অ্যান্ড ম্যানেজার। ওকে, এরপরে আমরা আসি রিলেশন অফ অ্যাকাউন্টিং সিস্টেম উইথ সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট। পাশের রুমে কেউ আছে? পানি দিয়ে যাইতে হইতো একটু, এক বোতল। রিলেশন অফ অ্যাকাউন্টিং সিস্টেম উইথ সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট, সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্ক। সমাজ পরিবেশের সাথে আসলে হিসাব ব্যবস্থার কি সম্পর্ক? হিসাব বিজ্ঞান কি শুধু মুনাফা বা প্রফিটের জন্যই ব্যবহার করা হয়? না, হিসাব বিজ্ঞান শুধু প্রফিটের জন্য ব্যবহার করা হয় না। এই যে মুনাফাটা হয়, এই মুনাফা নির্ণয়ের পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠান কর্তৃক সমাজ ও পরিবেশের যাতে কোনো রকম ক্ষতি না হয়, হিসাব বিজ্ঞান সেদিকটিতেও অবদান রাখে। নিচে কয়েকটা উদাহরণ দেওয়া হচ্ছে, যেমন অর্গানাইজেশন উইল কন্ট্রিবিউট টুয়ার্ড রেসিস্ট্যান্ট অফ এনভায়রনমেন্ট পলিউশন, আপনার পরিবেশ দূষণ রোধ করার জন্য কাজ করে। অ্যাকাউন্টেন্ট উইল কিপ ইট রেকর্ড, দিস রেকর্ড উইল টেল আস অ্যাবাউট দ্য কনসিয়াসনেস অ্যান্ড কন্ট্রিবিউশন অফ দ্য ওনার টুয়ার্ডস দ্য সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট, স্পেশালি দ্য অয়েল refinery company contribute generously towards environment from being polluted. জলবায়ু দূষণ রোধে প্রতিষ্ঠান কিছু টাকা খরচ করে। হ্যাঁ, তো এটা ডোনেশন দেয়, তারা স্কলারশিপ দেয়, হেল্প করে, অসহায় মানুষকে সহযোগিতা করে, মানে চ্যারিটি হিসাবেও অনেক প্রতিষ্ঠান আছে কাজ করে এখানে। এরপরে কি, শিল্প কারখানা থেকে নির্গত যে ধোঁয়া আশপাশের পরিবেশ মানুষ স্বাস্থ্যের ক্ষতি করে। ব্যবসায়ের মালিক এবং হিসাবরক্ষক এর প্রতিরোধে অর্থ খরচ করে হিসাব রাখতে হয়। এ বিষয়ে সরকারের নিয়ম নীতি অনুসরণ করে চলতে হয়। এরপর পণ্য তৈরিতে স্বাস্থ্যসম্মত কাঁচামাল ব্যবহার করা হয়, যথাসম্ভব কম বিদ্যুৎ খরচ করা হয়, যন্ত্রপাতির শব্দ কম হতে হয়, আবর্জনা সঠিক স্থানে ফেলতে হয়। এসব কাজ করার জন্য কিন্তু অর্থ খরচ হয়। হিসাবরক্ষককে এই খরচের জন্য অর্থ বরাদ্দের পাশাপাশি ব্যয় করা অর্থেরও যথাযথ হিসাব রাখতে হয়। বললাম না, সিঙ্গেল প্রত্যেকটা টাকা, ইভেন একটা ফকিরকে যদি 1 টাকাও দেওয়া হয়, সেটাও হিসাবে না রাখলে আপনার ফাইনালি গিয়ে ডেবিট ক্রেডিট হিসাব নিকাশ মিলবে না, ওই 1 টাকার গড়বড় থেকে যাবে। তো সেটা যদি 8 আনা হয় বা হচ্ছে 50 পয়সা বা 0.25 পয়সাও হয়, তো সরি 0.25 বলছি কেন, 25 পয়সা মানে 25 পয়সারও একটা যদি হিসাব হয়, আপনার সেটাই নিতে হবে। দেখা যাচ্ছে এমন আছে 1 কোটি 3 টাকা, আপনি হিসাব করার সময় ওই 3 টাকাকে ফেলে দিতে পারবেন না, আপনাকে ওই 3 টাকা নিয়েও এগোতে হবে। এমন আসলেও দেখা যাচ্ছে আপনার 1 কোটি টাকার হিসাব বা ট্রানজাকশন হয়েছে 500টা, তখন ওই 3 টাকা 5 টাকা মিলে দেখা যাচ্ছে 1500 বা 2000 টাকা হয়ে যাচ্ছে। আপনি যদি ওইগুলো হিসাবের থেকে বাদ দিয়ে দেন, তাহলে ফাইনালে গিয়ে কি হবে, আপনার হিসাব মেলবে না। যখন আপনার হিসাব মেলবে না, একটা হিউজ অ্যামাউন্ট, সেটা হচ্ছে 1000 হোক বা 2000 হোক, তখন তো মাথা খারাপ অবস্থা, যে সবকিছু আমি ঠিকভাবে হিসাব করলাম বাট মেলে না কেন, এটাই হচ্ছে আপনার প্রবলেম ঘটে যাবে। তো এই জন্য প্রত্যেকটা সিঙ্গেল অ্যামাউন্টকেও হিসাব রাখতে হবে। আচ্ছা, এরপরে যেটা আমাদের এই অধ্যায়ের আমরা শেষে চলে আসছি, সেটা হচ্ছে রোলস অফ অ্যাকাউন্টিং ইন ক্রিয়েটিং সেন্স অফ ভ্যালু। প্রথমে আসছে হচ্ছে জবাবদিহিতা হিসাব বিজ্ঞান, একটা হচ্ছে অনেস্টি অ্যান্ড রেসপন্সিবিলিটি, ডেপ্ট রিপেমেন্ট কনসিয়াসনেস। ঠিক আছে, যে ব্যবসা প্রতিষ্ঠানের নিকট আপনার এই যে সততা, দায়িত্ববোধের বিকাশ, এগুলো নিয়ে আর ডিসকাশন করছি না, অনেক ডিপ। ঋণ পরিশোধ, সচেতনতা সৃষ্টি,
এরপরে হচ্ছে ক্রিয়েটিং রিলিজিয়াস সেন্স অফ ভ্যালু, সমাজ এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি, টু বি রেসপন্সিবল টুয়ার্ড সোসাইটি অ্যান্ড স্টেট, সমাজ রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি, জালিয়াতি প্রতারণা প্রতিরোধ, টু প্রিভেন্ট ফ্রড অ্যান্ড ফরজারি, অ্যাকাউন্টিং ইন অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা হিসাব বিজ্ঞান। অ্যাকাউন্টেবিলিটি ওয়ার্ডটার সাথে আমরা খুব পরিচিত, যে আমরা ভাবি যে অ্যাকাউন্টিং আর অ্যাকাউন্টেবিলিটির মধ্যে পার্থক্যটা কি। অ্যাকাউন্টেবিলিটি বলতে নর্মালি আমরা জবাবদিহিতা বুঝবো, জবাবদিহিতা। ওকে, তো এই জবাবদিহিতা যদি আমরা বুঝি, তো এখানে ইন্টারনাল অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য ফার্ম, মানে ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ জবাবদিহিতা আছে। এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে আপনার অ্যাকাউন্টেবিলিটি টুয়ার্ডস ওনার্স, ক্রেডিটর অ্যান্ড ইনভেস্টর, এই যে মালিক, ঋণদাতা এবং বিনিয়োগকারীদের নিকট জবাবদিহিতা। এরপরে গভর্নমেন্টের কাছেও কিন্তু জবাবদিহিতা করতে হয়, গভর্নমেন্টের কাছেও জবাবদিহিতা করতে হয়, এই যে ট্যাক্স ফ্যাটের যে ব্যাপারটা আসছে। আচ্ছা এখানে আপনারা, আচ্ছা এখানে এমসিকিউ আছে, এমসিকিউটা আমি আপনাদেরকে ধরবো, আমি অ্যান্সার করে দিব না। হিসাব বিজ্ঞান কি, হোয়াট ইজ অ্যাকাউন্টিং, সমাজে একে অন্যের সম্পর্কে আলোচনা করে, না উৎপাদন ব্যবস্থার আলোচনা করে, একটি প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থা ফলাফল নিরূপণ করে, নাকি পণ্য ক্রয় বিক্রয়ের হিসাব রাখে। এই যে বলেন একের অ্যান্সার কোনটা হবে। আপনারা যদি এটা হচ্ছে আনলিস্টেড ভিডিও থেকেও দেখেন বা ইন ফিউচার, আমি তো জানি না এই ভিডিওটা আজকে রেকর্ড করা হচ্ছে বা সময় বা 1 বছর পর এটা পাবলিক ভিডিও হতে পারে, পাবলিক ভিডিও যদি হয় তো সেখানেও হচ্ছে আপনাদের কমেন্ট অপশন থাকবে, আমি হচ্ছে কমেন্টে রিপ্লাই করবো, বুঝবো যে আপনি ক্লাসটা করতেন। তো এই 1 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে, অ্যান্সারটা আপনারা কমেন্টে জানাবেন। যে প্রথম অধ্যায়, এটা হচ্ছে, এটা যখন অ্যান্সার করতে যাবেন এটা কিন্তু প্রথম অধ্যায়, হ্যাঁ প্রথম অধ্যায়ের 1 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কি হবে। আপনারা একটু কাইন্ডলি যদি সব পুরোটা না লিখতে চান, এখানে ঘ লিখলেন বা সরি আমি অ্যান্সার বলে দিচ্ছি কেন, তো যেটাই হচ্ছে অ্যান্সার হোক আপনারা হচ্ছে লিখবেন। এখানে 1 2 3 4 5 6টা আছে, হিসাব বিজ্ঞান এখানে আমি হচ্ছে সবগুলো দিচ্ছি না আপনাদের, এই যে বহুপদী দিচ্ছি না, এখানে মনে করেন এই যে 1 নাম্বারটা, এরপরে হচ্ছে আপনার 4 নাম্বারটা, বিজ্ঞান প্রযুক্তি কি করে, হিসাব রক্ষণকে সংকুচিত করে, হিসাব বিজ্ঞানের গতি রোধ করে, না হিসাব রক্ষণকে ব্যয়বহুল করে তোলে, হিসাব বিজ্ঞানের উন্নতি ঘটায়। কোনটা অ্যান্সার হবে 4 নাম্বার দিয়ে আপনারা করবেন। বা ইংলিশে যদি করতে চান তাহলে এই যে এই পাশে হচ্ছে ইংলিশ প্রশ্ন আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি কি করে, রিডিউস অ্যাকাউন্টিং, রেস্ট্রিক্ট দ্য মুভমেন্ট অফ অ্যাকাউন্টিং, মেক্স অ্যাকাউন্টিং এক্সপেন্সিভ, ইমপ্রুভ অ্যাকাউন্টিং। আচ্ছা এরপরে 6 নম্বরে আরেকটা প্রশ্ন আছে, এক্সপেক্টেড প্রফিট অফ এ অর্গানাইজেশন ক্যান বি অ্যাচিভড বাই, এই যে হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারীকে, এই একটা গেল, এই টোটাল হচ্ছে 3টা এমসিকিউ। পানি দেওয়ার কথা বললাম, পানি গলা শুকিয়ে গেছে, 1 বোতল পানি লাগবে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে লেনদেন বা ট্রানজেকশন। তো আমরা লেনদেনের সাথে অনেক আগে থেকে আমরা হচ্ছে পরিচিত আছি। লেনদেন বলতে আমরা কি বুঝি, নরমালি আমরা কোন একটা দোকানে গেলাম, 2 টাকার একটা যদি আমরা লজেনও কিনি বা 5 টাকার একটা কলমও কিনি, এটা তো 5 টাকার কলম না, নরমালি আমি উদাহরণ দিচ্ছি, তাহলেও কিন্তু সেটা হচ্ছে লেনদেন। তো মানুষ সেই প্রাচীন কাল থেকে তাদের দৈনন্দিন যে জীবন, সেখানে কোনো ধরনের লেনদেন করতে গেলেই হিসাব ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করে আসছে। যেমন আদিকালে পণ্য বিনিময় হতো, পণ্য বিনিময়টা কিভাবে হতো আমি যদি দেখাই, মনে করেন আপনার আছে একটা, আপনার হচ্ছে 2টা জামা আছে, হ্যাঁ আমার কোনো জামা নেই, আমার কাছে 2 কেজি ফল আছে, এখন আমার 1 কেজি ফল লাগবে আর একটা জামা লাগবে। আপনার 2টা জামা আছে কিন্তু আপনার 1 কেজি ফল লাগবে। আপনি কি করলেন, আপনার 2টা জামা থেকে এই যে আমাকে একটা জামা দিয়ে আমার চাহিদা মিটিয়ে দিলেন, এবং আমি কি করলাম, আমার 1 কেজি ফল আপনাকে দিলাম, দিয়ে আপনার চাহিদা মিটিয়ে দিলাম। বাট এইখানে প্রবলেমটা দেখা যায় যেটা, সেটা হচ্ছে সবকিছুর ভ্যালু তো সমান হয় না। এখন আমার কাছে 2 কেজি ফল আছে, আমার 1 কেজি ফলের প্রয়োজন নাই, বাট আমার একটা জামার প্রয়োজন এবং
আমার মাংসের প্রয়োজন, দেন ওই অবস্থাতে হচ্ছে আমি কি করব? এটা হচ্ছে কিন্তু বার্টার সিস্টেম বা বিনিময় প্রথার একটা বড় সমস্যা ছিল, যে কারেন্সি না থাকার কারণে। সরি 30 সেকেন্ড, আমি একটু পানি খেয়ে নিই। যেহেতু আমি টানা বকে যাচ্ছি রেস্টলেস ভাবে, লাইভ ক্লাস নিলে হয় কি আপনাদের সাথে কথা বলা যায়, সেক্ষেত্রে হচ্ছে গলাটা একটু রেস্ট পাই। আমি গলা শুকায় গেছে, একটু পানি খেয়ে নিই, চ্যাপ্টার 2 বের করি। দেখেন এখানে বিজ্ঞান ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু হচ্ছে ইন্টারেস্টিং, আবার আপনার কাছে বোরিংও লাগতে পারে। নিজে পড়তে গেলে হয়তো পড়তে পারবেন না। আমি কষ্ট করে এই পুরো বইটা শেষ করে যে মিশনটা করছি, এতে কিন্তু আমার চাইতে হচ্ছে লাভটা আপনাদের হবে। কারণ এই বইটা আপনি নিজে পড়তে গেলে হয়তো শেষ করতে পারবেন না বা মনোযোগ ধরে রাখতে পারবেন না। যদি বইটা নতুন হয় তাইলে তো আপনি পড়তে একেবারে ইন্টারেস্টেড হবেন না। বাট এই ক্লাসটা আপনি যদি লাস্ট পর্যন্ত করেন, তাহলে কি হবে, এই পুরো বইটা আপনার হচ্ছে পড়াও হয়ে যাবে, প্লাস যে টার্মগুলো সম্পর্কে আপনার জানার প্রয়োজন ছিল সেগুলো জানা হয়ে যাবে। এজন্য এভরি সিঙ্গেল ওয়ার্ডও কিন্তু আমি হচ্ছে বাদ দিচ্ছি না। ওকে, তো আমরা ট্রানজেকশন করি, বিকাশে ট্রানজেকশন করি, নগদে ট্রানজেকশন করি, আপনারা হচ্ছে পেমেন্ট করি, আপনাদের হচ্ছে কার্ড থেকে পেমেন্ট করেন। এভরি টাইম ট্রানজেকশন ঘটতেই থাকছে, প্রত্যেকদিন ট্রানজেকশন হচ্ছে। তো এই ট্রানজেকশনটা আসলে কি? ফ্রম দা প্রিমেটিভ এজ, যেটা বললাম যে প্রাচীনকাল থেকে পিপুল ফেল দ্য নেসেসিটি অফ কিপিং অ্যাকাউন্টস, মানুষ হিসাব রাখার প্রয়োজনীয়তা অনুভব করতে। ইন দোজ ডেজ পিপুল ইউজ টু এক্সচেঞ্জ অবজেক্ট অ্যামং দেম টু মিট দেয়ার ডেইলি নিডস। মানুষ কি করতো, তাদের কোনো পণ্য এক্সচেঞ্জ করতো তাদের প্রয়োজনীয়তা মেটানোর জন্য। দ্য ইভেন্ট, সরি মাইক্রোফোন একটু দূরে ছিল। আচ্ছা, the event that brings change to financial position among people is known as transaction. Therefore it is seen, আচ্ছা আমি এগুলো বলে দিছি অলরেডি, এটা নিয়ে আমরা হচ্ছে আর কথা না বাড়াই। আচ্ছা, কনসেপ্ট অফ ট্রানজেকশন, ট্রানজেকশনের ধারণাটা আসলে কি? এই পেজটা হচ্ছে একটু দুষ্টুমি করছে, এ হচ্ছে একটু উপরে চলে গেছে, আমি ওকে ওর জায়গাতেই দিয়ে দিই। আবার কি হারাই গেল? আচ্ছা চলে আসছে। লেনদেনের ধারণা, আমি হচ্ছে কিন্তু বাংলা এবং ইংলিশ দুইটাকে পাশাপাশি রাখতে, এটা হচ্ছে অনেকটা ঝামেলাপূর্ণ একটা কাজ। একটা পিডিএফ এ দুইটা আলাদা পিডিএফ একই সেম টাইমে আপনি হচ্ছে রাখতে পারবেন না, রেখে হচ্ছে আপনি পড়তেও পারবেন না, এবং হচ্ছে দুইটা বই ম্যানেজ করা একটু কঠিন। বিশেষ করে আপনি হয়তো নীল খেতে গেলে বা পুরোনো বইয়ের দোকানে বা বাড়ির আশপাশ থেকে বাংলা ভার্সনটা আপনি রেডি করতে পারবেন, কিন্তু ইংলিশ ভার্সনটা হচ্ছে অ্যাভেলেবেল থাকবে না সব জায়গাতে, কারণ ইংলিশ ভার্সনের স্টুডেন্ট সব জায়গাতে থাকে না। তো এই বাংলা ইংলিশ মিলিয়ে পড়লে কি হবে, আপনার টোটাল বিষয়টাই হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে, কোনো আর ঝামেলা থাকবে না। তো আসেন কনসেপ্ট অফ ট্রানজেকশনে যাই, যেটা আমরা অলরেডি আলোচনা করে দিছি। প্রথমে যেটা বললাম যে সমস্ত কিছু দুই ভাবে হয়, একটা কি, একটা হচ্ছে ভিতরের এবং একটা বাইরের, একটা হচ্ছে এক্সটার্নাল এবং একটা ইন্টারনাল। তো এখানে লেনদেন হচ্ছে কি, যে আধুনিক সমাজ ব্যবস্থায় রেকর্ডিং অ্যাকাউন্টস বলতে হচ্ছে আপনার অ্যাকাউন্টস লিপিবদ্ধকরণ বোঝায়। তো আমরা ইংলিশে বলি, বাংলাটা কেমন একটা লিপিবদ্ধকরণ ওয়ার্ডের সাথে তো আমরা কেউ হচ্ছে পরিচিত না। তো ইন মডার্ন সোসাইটি রেকর্ডিং অ্যাকাউন্টস, আমি হচ্ছে আপনাদের সুবিধার্থে লেজার ব্যবহার করি। In modern society, for recording accounts, transaction is very important. Many events occur in business. However, not all these events can be recorded in books of accounts. আধুনিক সমাজ ব্যবস্থায় লেনদেন খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা এক্সাম্পলে চলে যাই। আমাদের হচ্ছে একদম পাই টু পাই সব রিডিং এর ভিতরে ইম্পর্টেন্ট কিছু নেই, অনেক হচ্ছে ছোটখাটো বাচ্চাদের মতো ডিসকাশন আছে, যেটা অলরেডি বলে দিছি। তো সেম কথা হচ্ছে বারবার বললে আপনাদেরও বোরিং লাগবে। তো লেনদেন শব্দটির হচ্ছে আবিধানিক অর্থ হচ্ছে দেওয়া এবং নেওয়া। এই যে এখানে লিটারালি দ্য মিনিং অফ ট্রানজেকশন ইজ রিসিভ অ্যান্ড পেমেন্ট। লেনদেন শব্দটির অর্থ কি,
দ্য মিনিং অফ ওয়ার্ড ট্রানজেকশন ইজ টু রিসিভ অর পেমেন্ট, দ্যাটস মিন গিভ অ্যান্ড টেক, মানে দেওয়া এবং নেওয়া। এবং এটা হচ্ছে টু টাইপের ট্রানজেকশন হয়, একটা হচ্ছে এক্সটার্নাল ট্রানজেকশন এবং আরেকটা হচ্ছে ইন্টারনাল ট্রানজেকশন। লেনদেন দুই প্রকার, একটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন এবং আরেকটা হচ্ছে বাহ্যিক লেনদেন। তো অভ্যন্তরীণ লেনদেন এবং বাহ্যিক লেনদেনের পার্থক্যটা কি আমরা এই সম্পর্কে আরো আলোচনা করব। এখন দেখেন, উদাহরণস্বরূপ যদি আমরা বলতে চাই, এখানে একটা উদাহরণ দিয়েছে যে কোনো সরবরাহকারীর কাছ থেকে বাবুল স্টোর কর্তৃক পণ্যদ্রব্য ক্রয় এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান দেখেন, উদাহরণস্বরূপ কোনো সরবরাহকারীর কাছ থেকে বাবুল স্টোর কর্তৃক পণ্যদ্রব্য ক্রয় অথবা ব্যবসার প্রতিষ্ঠান কর্তৃক বাড়িওয়ালাকে মাসিক ভাড়া প্রদান। পক্ষান্তরে অভ্যন্তরীণ লেনদেন ব্যবসায় শুধুমাত্র আভ্যন্তরীণ আর্থিক অবস্থাকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ মেশিনারি ব্যবহারের ফলে উদ্ভূত অবক্ষয় বা মূল্যহ্রাস। এখন নগদ টাকার আদান প্রদান বা বাকিতে ক্রয় বিক্রয় ছাড়াও সেবা আদান প্রদানের মাধ্যমে লেনদেনের উদ্ভব হতে পারে। যেমন মিসেস মাহবুবাকে কাজের বিনিময়ে 2000 টাকা বেতন দেওয়া হলো অথবা ঘর ভাড়া বাবদ 3000 টাকা পাওয়া গেল, এটাও লেনদেন। আবার অদৃশ্যভাবে কোনো আর্থিক ঘটনা ঘটে, তাও লেনদেন হতে পারে। যেমন দীর্ঘদিন সম্পদ ব্যবহারের ফলে যে মূল্য হ্রাস পায়, এর মাধ্যমেও লেনদেনের সৃষ্টি হয়। এটা আসলে কি বোঝাইছে? এটা বোঝাইছে আপনার ডিপ্রিসিয়েশন, বা হচ্ছে যারা হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট হয়ে থাকবেন তারা অবচয়ের নাম শুনে থাকবেন। কারণ একটা জিনিস আপনার যদি বিজনেস প্রতিষ্ঠান হয়, অ্যাজ লাইক আমার হচ্ছে একটা ধরেন কোম্পানি আছে, কোম্পানির জন্য আমি একটা ফোন কিনলাম 30,000 টাকার। এখন ওইটা তো আমার কোম্পানির অ্যাসেট, তাই না? বা আমি একটা টেবিল কিনলাম, এখন ওই টেবিলটা কি 100 বছর যাবে? না। নরমালি একটা জিনিসের হচ্ছে এস্টিমেট একটা লাইফ টাইম থাকতে পারে, যে আমি টেবিলটা 3 বছর চালাবো, 3 বছর পরে আমি ওইটা চেঞ্জ করে ফেলা লাগতে পারে আমার। তো আমি 3 বছর যদি চালাই, আমি টেবিলটা দেখা যাচ্ছে যে একটা ভালো টেবিল কিনলাম 3000 টাকা দিয়ে। তো আমার প্রথম বছর ওইটার দাম থাকলো 3000 টাকা, পরের বছর গিয়ে কি টেবিলটার দাম 3000 টাকা থাকবে? না, টেবিলটার দাম আমি পরের বছর 2000 টাকা মানে ধরবো, যে প্রত্যেক বছর আমার 1000 টাকা করে ডিপ্রিসিয়েশন হচ্ছে। নট নেসেসারি দ্যাট আমি টেবিলটা হচ্ছে 3000 টাকায় বেচতে পারবো। মানে ব্যাপারটা অনেকটা এমন যে আপনি একটা 50,000 টাকার মোবাইল কিনছেন, আপনি ধরছেন এটা 5 বছর চলবে, এখন 5 বছর আপনি চালাচ্ছেন, প্রত্যেক বছর 10,000 করে কাটা যাচ্ছে, তাহলে একদম লাস্ট মোমেন্টে এসে এমন সময় আসবে যখন আপনার ফোনের মূল্যটা কিন্তু একেবারে জিরো হয়ে যাবে। এর মানে এই না 5 বছর পর আপনার ফোনটা ফেলে দেওয়া লাগবে। হ্যাঁ, এমন অনেক জিনিস ঘটে যে এস্টিমেট লাইফ টাইমের চাইতে বেশি দিন যায়, আবার অনেক সময় হয় হচ্ছে কম সময় যায়। তখন আপনি 5 বছরের জন্য আপনি অবস্থায় হিসাব করছেন নরমালি, আপনার দেখা গেল 2 বছর পরেই ফোনটা হচ্ছে নষ্ট হয়ে গেল, আপনার হচ্ছে স্ক্র্যাপ বা হচ্ছে ড্যামেজ প্রোডাক্ট হিসাবে সেটা হচ্ছে ফেলাই দেওয়া লাগলো। এমন হইতে পারে যে আপনার কম্পিউটার, অফিসের কম্পিউটার, সেটা হচ্ছে সার্ভিসিং বা মেইনটেনেন্স এর প্রয়োজন হলো। তো ওইটাও কিন্তু কয় টাকা আপনি মেইনটেনেন্স করলেন সেটাও গিয়ে ওইখানে অ্যাড হবে, কারণ ওইটা হচ্ছে আপনার অ্যাসেটের ভিতরকার খরচ। হ্যাঁ, তো এই সমস্ত কিছু মিলে একটা অদৃশ্য খরচ আছে, সেটাই এখানে হচ্ছে আলোচনা করছে। তো অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা ইভেন্ট বা সার্ভিস আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, ওই অবস্থাকেই হচ্ছে লেনদেন বলা হয়। এটা হচ্ছে একটা সংজ্ঞা দিয়েছে এরা। এই যে এটা হচ্ছে আমরা যদি হাইলাইট করে দিই, exchange of money or any event which can be measured by money or service that reflect on the financial condition of a firm will be treated as transaction. Okay, fine. এখন আসি আমরা লেনদেনের প্রকৃতি সম্পর্কে। আচ্ছা, এখানে আমরা যে বিষয়টা আমরা এখন লেনদেন সম্পর্কে জানবো, সেটা হচ্ছে আমরা এখানে লেনদেনের প্রকৃতির ভিতরে আছে কি, একটা হচ্ছে স্বয়ংপূর্ণ বা স্বতন্ত্র, বা হচ্ছে মিজারেবল ইন টার্ম অফ মানি, একটা হচ্ছে চেঞ্জ অফ ফিনান্সিয়াল কন্ডিশন, একটা হচ্ছে ডুয়েল এন্টিটি, একটা হচ্ছে কমপ্লিট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভিজিবিলিটি হিস্টোরিক্যাল ইভেন্ট। তো আমরা আসি এই ঘটনাগুলো আসলে বোঝার চেষ্টা করি। লেনদেনের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো প্রতিটি লেনদেন স্বয়ংপূর্ণ এবং
আরেকটি হতে সম্পূর্ণ আলাদা। যেমন 10,000 টাকার পণ্য বিক্রয় করে 7 দিন পর টাকা পাওয়া গেল। এখানে ধারে বিক্রয় একটি লেনদেন এবং 7 দিন পর টাকা পাওয়াটাও আরেকটা লেনদেন। মানে ব্যাপারটা হচ্ছে আপনি 10,000 টাকায় পণ্যটা যে বিক্রি করছেন, এই 10,000 টাকা যে আপনি সেল করছেন, এটা কিন্তু ওই দিন আপনার একটা লেনদেন হচ্ছে। আপনি কি করছেন? নরমালি আপনার যদি দোকান থাকে, আপনি 10,000 টাকার মাল বিক্রি করলেন, ওই দিন দোকানে আপনি কি লিখবেন? 10,000 টাকা একজনের নামে আপনি বাকি লিখবেন। বাট আপনার তো ওই দিন সেলটা তো হয়ে গেছে, তাই না? আর উনি তো ওই দিন পারচেজ করছে, বাট উনার কাছে টাকাটা আপনি পাও না, আপনি হচ্ছে তার কাছে পাওনাদার। যে আপনি হচ্ছে তার কাছে টাকা 10,000 টাকা আপনার রিসিভেবল হিসাবে আছে, বাট আপনার একটা পণ্য কিন্তু অলরেডি চলে গেছে, কমে গেছে, আপনার ইনভেন্টরি কমে গেছে। এবার 7 দিন পর সে যখন টাকাটা আপনাকে দিল, এই টাকাটা কিন্তু আপনার রিসিভ হলো, রিসিভেবল ছিল আপনার রিসিভ হলো, সে হচ্ছে পেয়েবল ছিল, পেমেন্ট করে দিল। এখন আপনার কাছে যেমন দুই ধরনের ঘটনা ঘটলো, তার কাছেও কিন্তু দুই ধরনের ঘটনা ঘটলো। তার মানে 2 দিনই এন্ট্রি হবে। এখন আপনি যদি মনে করেন না আমার 10,000 টাকা বাকি, আমি কোনো কিছু করবো না, টাকা পাইলে লিখবো, এটা কি কেউ করে না, 2 জায়গায় লেখে না, সোজা কথায় বললে। তাহলে এখানে লেনদেনটাও কিন্তু 2 রকম হচ্ছে। এরপরে আসে হচ্ছে দৃশ্যমানতা। লেনদেন দৃশ্যমান অদৃশ্যমান 2 রকম হতে পারে। যেমন আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, এটি দৃশ্যমান, এবং আসবাবপত্রের যে অবশ্যই, যেটার কথা আমি এতক্ষণ ধরে বললাম, ডিপ্রিসিয়েশন, এটা কিন্তু হচ্ছে অদৃশ্যমান। হ্যাঁ, এরপর ঐতিহাসিক কোনো ঘটনা, যে সকল আর্থিক ঘটনা পূর্বে ঘটে গেছে সেগুলোকে ঐতিহাসিক ঘটনা বলা হয়। ঐতিহাসিক ঘটনাকে লেনদেন বলা হয়। আবার ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করলে তা অবশ্যই লেনদেন হিসাবে গণ্য হবে। যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে লেনদেন চিহ্নিত করার একটা এখানে হচ্ছে ছক দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে গুরুত্বপূর্ণ একটা জিনিস আসছে। কোন ঘটনা, কোন ঘটনা লেনদেন এবং কোন ঘটনা লেনদেন না, তার নিচে উল্লেখ করা রয়েছে, আপনাদের হচ্ছে চিহ্নিত করতে হবে। হিসাব বিজ্ঞানের সমীকরণে প্রভাব বিস্তার, ঐতিহাসিক ঘটনা গেল। এখানে এটা নিয়ে আমি হচ্ছে পরে যেহেতু ডিপ আলোচনা আছে, এখানে এটা নিয়ে কথা বলাচ্ছি না। লেনদেন চিহ্নিতকরণ বা আইডেন্টিফিকেশন ট্রানজেকশন, কোন ঘটনা লেনদেন এবং কোন ঘটনা লেনদেন নয়, তা নিয়ে উদাহরণের সাহায্যে বোঝানো হয়েছে। দেখেন এখানে টোটাল হচ্ছে 10টা ঘটনা দিয়েছে। এখন হচ্ছে 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো একজন। আপনি এখন বলতে পারেন যে 50,000 টাকা নিয়ে তো ব্যবসা আরম্ভ করছে, ও তো কাউরে হচ্ছে টাকা দেয় নাই, তো এটা কি হচ্ছে, এটা কি লেনদেন হবে? হ্যাঁ, এটা লেনদেন, কারণ নগদ অর্থ প্রতিষ্ঠানের একটা মূলধন। তো সে মূলধন নিয়ে যে ব্যবসাটা শুরু করছে, এতে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং উক্ত লেনদেনের দুটি পক্ষ, একটা মালিক পক্ষ লেনদেন, অপর পক্ষ হচ্ছে প্রতিষ্ঠানে নগদ টাকা ঢুকলো এবং মালিক হচ্ছে তার মূলধনটা ওখানে বিনিয়োগ করলো। এখন নগদে 15,000 টাকার ক্রয়, এটাও কি, এটাও হচ্ছে লেনদেন। একজন পাওনাদারকে 10,000 টাকা দিলাম, এটাও লেনদেন। 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমেশ প্রদান, ফরমেশ প্রদানটা হচ্ছে লেনদেন না। কারণ কি? কারণ হচ্ছে পণ্য ক্রয়ের ফরমেশ প্রদান বলতে পণ্য ক্রয় বোঝায় না, কোনো পণ্য ক্রয়ের বা পণ্যের আদান প্রদান এখনো ঘটেনি, ফলে আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। যখন ক্রয় করা হয়ে যাবে তখন এটা লেনদেন হবে। আর বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান, এটাও কিন্তু হচ্ছে লেনদেন। এরপরে জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে নিয়োগ দিল, এতে নিয়োগ দিচ্ছে, এটা কিন্তু লেনদেন না। যখন তাকে স্যালারি দেবে তখন এটা লেনদেন। ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে 3,000 টাকা উত্তোলন করা, এটা লেনদেন। হ্যাঁ, এরপরে হচ্ছে মালিকের ব্যক্তিগত অর্থ হতে 500 টাকা হচ্ছে চুরি হয়েছে, মালিকের ব্যক্তিগত অর্থ হতে 500 টাকা চুরি হয়েছে। এটা ব্যবসায়ের ভিতরে না, প্রতিষ্ঠানের কিন্তু কোনো ক্ষতি হয়নি, মালিকের টাকা গিয়েছে, তা আমাদের স্টাফদের কি? তো এটা হচ্ছে লেনদেন না। হাশেম ব্রাদার হতে প্রতি মাসে 10,000 টাকার পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন, এটা লেনদেন না। চুক্তি করেছে, যখন টাকা দিবে
বা অ্যাডভান্স করবে, সিকিউরিটি জমা দেবে, সেটা লেনদেন হবে। তাহলে এইটাও লেনদেন না। 10,000 টাকা পণ্যের মূল্যের হানিফ ট্রেডার্সের নিকট ধারে বিক্রয়, ধারে বিক্রয় হচ্ছে লেনদেন। ওকে, গেল। আমরা হচ্ছে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10টা আমরা লেনদেন দেখলাম। আশা করি আপনাদের লেনদেন হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। এখন আসু আমাদের হিসাব সমীকরণ, অ্যাকাউন্টিং ইকুয়েশন। আচ্ছা, অ্যাকাউন্টিং ইকুয়েশন হচ্ছে হিসাব সমীকরণ। কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের মোট সম্পদের পরিমাণ মালিকানা সত্ত্ব এবং বহিরাদায়ের সমান হবে। আবার আমি কই, কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের মোট সম্পদের পরিমাণ মালিকানা সত্ত্ব ও বহির্দায়ের সমান হবে। ইংলিশে যদি আমরা বলি, ইন এ পার্টিকুলার টাইম দ্য টোটাল অ্যাসেট অফ অর্গানাইজেশন শুড বি ইকুয়াল দ্য সাম অফ ওনার ইকুইটি অ্যান্ড লাইবিলিটি। হ্যাঁ, অ্যাসেট সমান এলই, এ সমান এলই, এ সমান এলই, মানে এটা সমান হইতেই হবে, না হলে অ্যাকাউন্টস মিলবে না। হ্যাঁ, এইটা আপনার অল টাইম। ওই কি ব্যাপার, আচ্ছা এখানে রয়েছে। এইটা হচ্ছে মূল জিনিস, এটা আমাদের মনে রাখা লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাসেট সব অবস্থায় কিসের সমান হবে, লাইবিলিটি এবং অনার ইকুইটির সমষ্টি, মানে দুইটা যোগ করতে হবে, এই দুইটা সমান হবে। যে অ্যাসেট লাইবিলিটি এবং মালিকানা সত্ত্বের সমান না হইলে অ্যাকাউন্ট আজীবনকালে কখনোই মিলবে না। তো অ্যাসেট কি আর মালিকানা সত্ত্ব বা দায় কি? দায় হচ্ছে ব্যবসায়ের আর্থিক দায়বদ্ধতা বা লোন। লাইবিলিটি মানে নর্মাল কথায় বললে লোন। আর আপনার ইকুইটি কি? হচ্ছে মালিকানা সত্ত্ব, মানে ব্যবসায়ের মোট সম্পদ হতে তৃতীয় পক্ষের বলে দাবি বাদ দিলে যা অবশিষ্ট থাকে, মানে এটাকে আপনি হচ্ছে মূলধনও বলতে পারেন। হ্যাঁ, মালিকানা সত্ত্ব, এই যে নিচে একটা চিত্র দিয়েছে, এই যে মালিকানা সত্ত্ব, মূলধন বিনিয়োগ, রেভিনিউ, মালিক কর্তৃক উত্তোলন খরচ। এখানে ইংলিশেও এটা দেওয়া আছে, বাংলাতে যেটা আমি হচ্ছে দাগাই দিলাম, এ সমান, এটা আপনারা নোট করে নিতে পারেন, যারা নতুন আর যারা জানেন তারা তো জানেনই। অ্যাসেট কি? অ্যাসেট মিন দ্য ইকোনমিক রিসোর্স দ্যাট বিলং টু এ বিজনেস দ্যাট ইজ ইনভেস্টেড ফর মেকিং প্রফিট, ফর এক্সাম্পল ফার্নিচার, বিল্ডিং, মেশিনারিজ অফ এ বিজনেস, এটা আমি অলরেডি ডিসকাস করে ফেললাম। তো লাইবিলিটি কি? লাইবিলিটি হচ্ছে আপনার সোজা কথায় বললে হচ্ছে লোন। হ্যাঁ, লাইবিলিটি সোজা কথাই বললে লোন হিসাবে আপাতত বোঝেন। আর ইকুইটি হচ্ছে ওই যে আপনার ব্যবসায় আপনি মোট কত টাকা ইনভেস্ট করেছেন এবং আপনার প্রফিট হয়ে হয়ে কত টাকা হচ্ছে জমা হচ্ছে, এটা হচ্ছে আপনার ইকুইটির ভিতর যাবে। আপনার রেভিনিউটা আসবে, আপনার উত্তোলন আসবে, এক্সপেন্সও আসবে, সব হচ্ছে ইনভেস্টের ভিতরে। এখানে কি হবে দেখেন, এখানে হচ্ছে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল প্লাস রেভিনিউ, এর থেকে মাইনাস হচ্ছে কি এক্সপেন্স এবং ড্রয়িং। এখানে আরেকটা কথা আছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা আপনাদের সবাইকে মুখস্থ করতে হবে, এটা সবাই একদম মুখস্থ থাকা লাগবে। এটা মনে করেন হচ্ছে 7 স্টার দিলেও ভুল হবে, এটা 100টা স্টার দেওয়ার দরকার। সেটা হচ্ছে মোট সম্পদ বাড়লে, মোট সম্পদ বাড়লে মোট দায় বা মালিকানা সত্ত্ব বাড়বে। মানে ব্যাপারটা কি, এখানে যদি আমরা দেখি, কারণ ভালো করে জিনিসটা আমি প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে বুঝাই দিই। মোট সম্পদ বাড়লে মোট দায় বা মালিকানা সত্ত্ব বাড়বে, মানে এখানে দেখেন যদি আপনার অ্যাসেট, অ্যাসেট মনে করেন আছে 5 টাকা, লাইবিলিটি আছে 2 টাকা, ইকুইটি আছে 3 টাকা। এখন আপনার যদি অ্যাসেট 6 টাকা হয়, তাহলে ইকুইটিও এখানে 4 টাকা হইতে হবে, না বাড়লে কিন্তু মিলবে না। তার মানে আপনার যদি সম্পদ বাড়ে, ইকুইটি বাড়বে বা মালিকানা সত্ত্ব বাড়বে। এরপরে মোট সম্পদ কমলে, আপনার যদি সম্পদ কমে যায়, তাহলে মালিকানা সত্ত্বও কমে যাবে। এরপরে হচ্ছে একটি সম্পদ বাড়লে অপরটি কমবে। এখানে যদি আপনার একটা সম্পদ বাড়ে, তাহলে এখান থেকে আরেকটা কমবে, নাইলে তো এই পাশের ইকুইটি এবং লাইবিলিটির সাথে মিলবে না। ঠিক আছে, এরপরে বলছে মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে। এখন মালিকানা সত্ত্ব যদি বাড়ে, তাহলে এই যে লাইবিলিটিটা এটা কমে যাবে। আপনি মালিকানা সত্ত্ব দিয়ে আপনি লাইবিলিটি পরিশোধ করে দিলেন, কিন্তু অ্যাসেট তো আর বাড়ছে না, অ্যাসেট না বাড়লে তো এখানে মিলবে না। তো ইকুইটি যদি বাড়ে লাইবিলিটি কমবে, এটাই বলছে।
তারপরে মালিকানা সত্ত্ব কমলে দায় বাড়বে। আপনার যদি এইটা কমে যায়, মনে করেন আমি এখানে লিখে বোঝাই। আচ্ছা, অন্য কালারের পেন নিই, রেড পেন দিই। আচ্ছা, এখানে মনে করেন আপনার অ্যাসেট আছে 5 টাকা, নরমালি জিনিসটা বোঝেন। এখানে আছে 2 টাকা, এখানে 3 টাকা। তো এই 5 এর সবসময় এই 2 এটা সমান সমান হইতে হবে। আচ্ছা, আমি ওখানে হাত দিতে যাচ্ছি আর কি। তো দেখেন এই 5 আর কিন্তু সমান সমান রয়েছে। এখন এইখানে মনে করেন 3 আর 1 এ যদি 4 হয়, সরি, এখানে মনে করেন 1 হইলো, বা এটা হচ্ছে তখন কত হইলো, 4 হইলো। 4 আর 2 এ কত হয়, 6 হয়। এখানে তো 5 আছে, তাইলে কি হবে, এই লায়াবিলিটি কমে যাবে। এখন মনে করেন এখানে 1 হচ্ছে মাইনাস হইলো, হয়ে এইটা 2 হইলো, তখন কি হবে, লায়াবিলিটি বাড়বে। ব্যাপারটা হচ্ছে এইটাই যে আপনার যেহেতু অ্যাসেট সমান লায়াবিলিটি প্লাস ওনার ইকুইটি বা মালিকানা সত্ত্ব, তো এই পাশের মানে আপনার হাতের ডান পাশের লায়াবিলিটি বা ইকুইটি থেকে যদি একটা কমে আরেকটা বাড়তে হবে, একটা বাড়লে আরেকটা কমতে হবে। আর অ্যাসেটের কথা তো বললাম, অ্যাসেট যেহেতু সমান চিহ্নর ওই পাশে, তো দাঁড়িপাল্লাকে যদি আপনি কল্পনা করেন, দাড়ির এক পাশে যদি বাড়ে, দাড়ির অপর পাশেও বাড়তে হবে। দাড়ির এক পাশে কমলে অপর পাশেও কমতে হবে। আচ্ছা, এই গেল কথা। এটাই হচ্ছে এখানে ইংলিশেও দেওয়া আছে। আমি যে শীটটাই হচ্ছে ক্লাসটা নিচ্ছি, এইটা হচ্ছে আপনাদের আমি হচ্ছে দিয়ে দিব। এই শীটটা হচ্ছে এই দাগানো লেকচার শীটটাই আপনাদেরকে দিয়ে দিব, আপনাদের পরবর্তীতে বোঝার সুবিধা হবে। এখানে হচ্ছে কিছু কাজ দিয়েছে যে কোথায় কিভাবে হচ্ছে ট্রানজেকশনটা হচ্ছে, বা কোথায় কিভাবে হিট করছে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা সামনে আরো এগিয়ে যাই। আমাদের এই অধ্যায়ও মোটামুটি শেষ। আমরা এখন দ্বিতীয় অধ্যায়ে চলে যাব আমরা। আচ্ছা, এখানে এমসিকিউ আছে। এখানে দেখেন এমসিকিউ আছে হচ্ছে 1 নাম্বার, কোনটি ব্যবসায়ের লেনদেন বোঝাবে না। আরেকটা আছে হচ্ছে ডেবিট নোট ব্যবহৃত হয় কিসে। এই দুইটা এমসিকিউ হচ্ছে মোটামুটি কোনটা অ্যান্সার হবে আপনারা একটু ভাবেন। কেউ দয়া করে হচ্ছে ক্লাস থেকে যাবেন না, রেকর্ডিং ক্লাস হচ্ছে। আমি হয়তো 2 মিনিট লাগতে পারে বা 1 মিনিট লাগতে পারে, তাইলে আপনারা ক্লাসেই থাকবেন। আচ্ছা, থ্যাংক ইউ দুটা সময় দেওয়ার জন্য। তো এটার অ্যান্সার কি হবে, এটা হচ্ছে আপনার দ্বিতীয় অধ্যায়। এটা হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন, যারা ক্লাসগুলো করবেন বা ক্লাস করছেন একটু কাইন্ডলি হচ্ছে কমেন্ট করবেন। ক্লাসটা দরকার হয় পজ রাখবেন, রেখে হচ্ছে কমেন্টটা করবেন। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাই। তৃতীয় অধ্যায় ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অফ অ্যাকাউন্টিং। তো থার্ড চ্যাপ্টারে কি আছে, দুতরফা দাখিলা পদ্ধতি। এখানে একটা সুন্দর ছবি দেওয়া রয়েছে। আমরা ইংলিশটা কই, আচ্ছা ইংলিশ থেকে আমরা এখানে ডিসকাশনে যাই। ইংলিশ থেকে আমাদের বুঝতে সুবিধা হবে। ডাবল এন্ট্রি সিস্টেম,
দুতরফা দাখিলা মানে হচ্ছে দুই জায়গায় দাইকলে কাটা, মানে দুই জায়গাতে দেওয়া। হ্যাঁ, আচ্ছা। তো এখানে আমাদের নরমালি একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। আচ্ছা, একটা প্রশ্ন করি, যাদের জানা আছে তারা বলবেন। আমরা নরমালি সিআর দিয়ে, এই যে ক্রেডিট কে হচ্ছে সিআর দিয়ে প্রকাশ করি, বুঝলাম সিআর দিয়ে ক্রেডিট শুরু হয়। এখন ডেবিট কে কেন ডি দিয়ে না বুঝাইয়ে আমরা হচ্ছে ডিআর দিয়ে বুঝাই? ডেবিটের মধ্যে তো আর নেই, ডেবিট কে কেন ডিআর লেখা হয়? এটা একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন এবং এটা আপনার কোনো ভাইবা বোর্ডেও আসতে পারে। এই প্রশ্নটার অ্যান্সারটা জানা খুব গুরুত্বপূর্ণ। আপনারা যারা এই রিলেটেড পড়ালেখায় আসতে চাচ্ছেন বা পড়ছেন, কাইন্ডলি এই প্রশ্নটা আপনাদের আমি একটা হোম টাস্ক দিলাম, যারা জানেন তারা কমেন্টে অ্যান্সার করবেন, অন্যরা জানতে পারবে। আর যারা জানেন না তারা একটু জেনে এসেও কমেন্ট করবেন যে ভাইয়া এটা আমি হচ্ছে জানছি। আচ্ছা, তো এইখানে দেখেন যে ডাবল এন্ট্রিটা, এখানে দেখেন একটা অ্যাকাউন্টিং সাইকেল দিয়েছে। তো অ্যাকাউন্টিং সাইকেলটা মূলত কি হিসাব চক্র। তো হিসাব চক্রে অনেকগুলো হচ্ছে এখানে পয়েন্ট আছে। আমি এটা বড় করে দিই, বড় করলে হচ্ছে এটা একটু ঝাপসা হয়ে যাচ্ছে। একটা প্রথমে হচ্ছে লেনদেন শনাক্তকরণ, লেনদেন বিশ্লেষণ, জাবেদা ভুক্তকরণ, খতিয়ান স্থানান্তর, রেওয়ামিল প্রস্তুত, সমন্বয় দাখিলা, কার্যপত্র প্রস্তুত, আর্থিক বিবরণী, সমাপনী দাখিলা, হিসাব পরবর্তী রেওয়ামিল। তো আসি আমরা আইডেন্টিফাইড আ ট্রানজেকশন। প্রথমে হচ্ছে আমাদের ট্রানজেকশনটা চিনতে হবে যে এটা কিসের ট্রানজেকশন হচ্ছে বা ট্রানজেকশনটা কিভাবে ঘটছে, তারপরে ট্রানজেকশন অ্যানালাইসিস করতে হবে। এরপর আমাদের জার্নাল এন্ট্রি করতে হবে, তারপরে লেজার বানাতে হবে, তারপরে রেওয়ামিল বা ট্রায়াল ব্যালেন্স বানাইতে হবে, তারপরে কোনো ধরনের যদি অ্যাডজাস্টিং এন্ট্রি করা লাগে, কোনো কিছু অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়, অ্যাডজাস্টিং দিতে হবে। দেন ওয়ার্কশিট করতে হবে, ওয়ার্কশিটটা খুব বেশি একটা করা হয় না। তো এরপরে হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করতে হবে, দেন ক্লোজিং এন্ট্রি করতে হবে, তারপরে কি পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স, আইডেন্টিফাই ট্রানজেকশন তো প্রথমেই ঘটছে। দেখেন এই যে একটা সাইকেল চলতেই থাকছে। এখন আপনি বললেন যে ভাইয়া আবার শেষের দিক থেকে লাস্ট প্রথম দিক কেন? কারণ হচ্ছে আপনার অ্যাকাউন্টিং বা হিসাব নিকাশ কি থেমে থাকে? থেমে থাকে না, এটা চলতেই থাকে। এই বছর শেষ হচ্ছে, পরের বছর পরের মাস শুরু হচ্ছে, এই মাস শেষ হচ্ছে, পরের মাস শুরু হচ্ছে, এভাবে কিন্তু এটা চলতেই থাকে। তো চলমান একটা প্রক্রিয়া। তো কনসেপ্ট অফ ডাবল এন্ট্রি কি আমরা বোঝার সুবিধার্থে এখানে বাংলাতে যদি যাই, আমরা একজনের নাম বলছিলাম যে ইতালীয় প্রসিদ্ধ গণিতবিদ, এখানেও তার কথাটাই আসছে যে ইতালীয় প্রসিদ্ধ গণিতবিদ লুকা প্যাসিওলি 1494 সালে আর্থিক ঘটনাবলী সঠিকভাবে সুচারুভাবে লিপিবদ্ধ করার একটি পদ্ধতি ব্যবহার করেন। উক্ত পদ্ধতি দুতরফা দাখিলা নামে পরিচিত। তার মানে হচ্ছে আপনার এখন 2025 সাল, মানে হচ্ছে আপনার 530 বছর আগে, আমরা এখন যেটা পড়বো উনি হচ্ছে 530 বছর আগে এই পদ্ধতি নিয়ে ডিসকাশন করে গেছে। তো অনেক পুরাতন পদ্ধতি, কিন্তু এটা তো হচ্ছে এই পদ্ধতি তো আর আপনি চেঞ্জ করে কোনো কিছু একটা যতক্ষণ আবিষ্কার না করবেন ততক্ষণ তো এই পদ্ধতি চলতে থাকবে, তাই না? আচ্ছা, তো এখানে একটা উদাহরণ দিয়েছে যে অফিসের কর্মচারীকে 5,000 টাকা বেতন দেওয়া হলো। এখন এই লেনদেন হিসাবের বইতে দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে প্রথমের মধ্যস্থিত দুটি পক্ষ নির্ধারণ করতে হবে এবং মধ্যস্থিত দুটি পদ্ধতি হচ্ছে, একটা হচ্ছে বেতন হিসাব আর একটা কি নগদান হিসাব। যেহেতু বেতন ব্যবসায়ী প্রতিষ্ঠানের একটি ব্যয়, সেহেতু বেতন ব্যয় বৃদ্ধি পাওয়ার বেতন হিসাবে 5,000 টাকা কি হবে? ডেবিট হবে। ডেবিট বলতে হচ্ছে আমরা মূলত এক্সপেন্স গুলোকে বুঝিয়ে থাকি যে যত ধরনের এক্সপেন্স আছে ডেবিট এবং যত ধরনের ইনকাম আছে সেটা হচ্ছে ক্রেডিট। আমরা সামনে আরো ডিসকাশন করবো এই বিষয়ে। তো সুতরাং দেখা যাচ্ছে লেনদেনের জন্য বেতন হিসাবে যে পরিমাণ ডেবিট হয়েছে, নগদান হিসাবে সমপরিমাণ ক্রেডিট হয়েছে। এটাই হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির মানে ব্যাপারটা হচ্ছে, দেখেন ইংলিশে মেবি হচ্ছে দেওয়াও আছে। এই যে আমরা যখন এই যে এন্ট্রিটা দিব সেটা কি বাংলায় দিব না ইংলিশে দিব? আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, ব্যাংক স্টেটমেন্ট থাকে, তাহলে তো এটা করবেন। দেখেন এখানে হচ্ছে এই যে
স্যালারি অ্যাকাউন্ট হচ্ছে আপনার ডেবিট এবং ক্যাশ অ্যাকাউন্টস হচ্ছে ক্রেডিট। এইটাকে কিভাবে করতে হয়? এটা তো আমি হচ্ছে এন্ট্রি করতে পারি না। তাইলে আমি কি করব? এখানে আমি এন্ট্রিটা এখানেই করি। দেখেন এইখানে হচ্ছে যখন ডেবিট ক্রেডিট করা হয়, ডেবিট ক্রেডিট ধরেন এটা একটা স্টেটমেন্ট তৈরি করলাম। এটা একটা স্টেটমেন্ট তৈরি করলাম। এইটা হচ্ছে ধরেন ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। তো এইখানে স্যালারি অ্যাকাউন্টসে ৫,০০০ টাকা আমার কি হচ্ছে? ডেবিট হচ্ছে। আর ক্যাশ অ্যাকাউন্টসে কি হবে? ৫,০০০ টাকা ক্রেডিট হবে। তো এই টাকাটা কিন্তু ৫,০০০ই। এই ৫ আর ৫ ১০ না। এই ২ জায়গাতে ৫, ৫। এখানে যদি টোটাল ডেবিট বলি, টোটাল ডেবিট ৫,০০০ এবং টোটাল ক্রেডিটও ৫,০০০। এই ক্রেডিটের অ্যামাউন্ট কোশ্চিনকালেও ডেবিটে যায় না এবং ডেবিটের অ্যাকাউন্ট ক্রেডিটে যায় না। যদি ভুলভাবে এন্ট্রি দেওয়া হয়, পুরো স্টেটমেন্ট বা পুরো হিসাব নিকাশ সবকিছুই ভুল হয়ে যাবে। টোটাল মার্ক আসবে তখন 0। ওকে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে এটা ঘটবে। তো আসি আমরা এরপরে যে প্রিন্সিপাল অফ ক্যারেক্টারিস্টিক অফ ডেবিট ডাবল এন্ট্রি সিস্টেম। ওকে। আচ্ছা, আমরা একটুখানি আমি দেখি যে আমাদের কত টাইম হচ্ছে ক্লাসটা চলছে। ১ ঘন্টা ১১ মিনিটে আছি আমরা এখন। আমাদের অলরেডি ২ টা চ্যাপ্টার শেষ। আমরা 3rd চ্যাপ্টারে আছি। 3rd চ্যাপ্টারে হয়তো আমাদের একটু বেশি সময় লাগতে পারে। তো আপনারা ১ম থেকে যদি থাকেন কেউ, তাকে হচ্ছে অনেক, অনেক ধন্যবাদ। কারণ আমি হচ্ছে ক্লাসটা নিচ্ছি, আমার সামনে হচ্ছে ৫-৬ টা লাইট জ্বলছে আরকি। তো চোখে মাঝে, মাঝে ধাঁধা লেগে যাচ্ছে। লাইভ ক্লাস নেয়া হচ্ছে খুব আরাম হয়। আপনাদের সাথে ডিসকাশন করা যায়, অনেক স্লোলি কথা বলা যায়। বাট যেহেতু রেকর্ডেড ক্লাস, আমি যদি চুপ থাকি আপনারা কিন্তু হচ্ছে বোরিং হয়ে যাবেন। এবং আমি হচ্ছে আমার কথা বলার স্পিডটা হচ্ছে একটু বেশি। মানে লাউডটা একটা জোরে বোঝাই কিন্তু হচ্ছে মানে দ্রুত কথা বলি। এই কারণে হচ্ছে গলাটা বারবার শুকায় যায়। আচ্ছা। ডাবল এন্ট্রির অ্যাডভান্টেজটা কি? এটা হচ্ছে কমপ্লিট অ্যাকাউন্ট, অ্যাসার্টেন প্রফিট লস, আহ, এগুলো আইটেম গুলো হচ্ছে আপনাদের মনে থাকবে না। তারপরেও হচ্ছে দেখি যেটা হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ সেখানে যাই। দেখেন, আমরা একটু আগে কয়েকটা জিনিসের নাম শুনছিলাম না? একটা হচ্ছে অ্যাসেট, লাইবিলিটি, অনার ইকুইটি, তারপর হচ্ছে রেভিনিউ এবং এক্সপেন্স। এই জিনিসগুলোই এখানে দেওয়া রয়েছে। এই ৫টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যেটা মনে রাখবেন এখানে সেটা হচ্ছে সম্পদ যদি বাড়ে, সম্পদ বাড়লে ডেবিট হয়, সম্পদ কমলে ক্রেডিট হয়। একই জিনিস যদি আপনারা দেখেন কমছে সেটা ডেবিট, আবার একই জিনিস যদি বাড়ে তাইলে হচ্ছে ডেবিট। তো দায় বৃদ্ধি হচ্ছে ক্রেডিট, দায় বৃদ্ধি কি? দায় বৃদ্ধি হচ্ছে ক্রেডিট এবং দায় হ্রাস বা কমে যাওয়া হচ্ছে ডেবিট। মালিকানা সত্ত্ব বাড়া মানে হচ্ছে ক্রেডিট, মালিকানা সত্ত্ব কমা মানে ডেবিট। রেভিনিউ বা আয়, রেভিনিউ বা আয় যদি বাড়ে তাহলে হচ্ছে ক্রেডিট হবে এবং কমলে ডেবিট হবে। ব্যয় যদি বাড়ে তাহলে ডেবিট হবে এবং কমলে ক্রেডিট হবে। এখন এইখানে একটা মজার জিনিস আছে, দেখেন আমি ইংলিশ থেকে দেখাই। এই যে এখানে ৫টা, এই ৫টা কি হচ্ছে মনে রাখা সম্ভব?
না, 5টা তো হচ্ছে মনে রাখা সম্ভব না। তাহলে আমরা কি করব? আমরা এখানে দেখেন যেটা হচ্ছে বিপরীত আছে। বিপরীতের যেকোনো একটা মনে রাখবো। যেমন ইনকাম যদি কমে তাহলে ডেবিট, ইনকাম বাড়লে ক্রেডিট। তাহলে যদি আয়ের ক্ষেত্রে যায়, ব্যয়ের ক্ষেত্রে যায় তাহলে এইটার উল্টো হবে। দেখেন অল টাইম এইটার কিন্তু হচ্ছে উল্টা। হচ্ছে উল্টা। কারণ আয় আর ব্যয় উল্টা, তো এইটার যে হচ্ছে ঘটনাটা ঘটবে সেটা উল্টা। এখন আপনি দেখছেন যে ইনকাম আমার হচ্ছে কমছে তাহলে ডেবিট হচ্ছে। তাহলে আমার খরচ কমলে কি হবে? ক্রেডিট হবে। ইনকাম কমলে ডেবিট হলে, খরচ কমলে ক্রেডিট হবে। তেমনি ইনকাম বাড়লে ক্রেডিট হবে এবং খরচ খরচ যদি কমে, খরচ যদি বাড়ে তাহলে হচ্ছে ডেবিট হবে। মানে দুইটার উল্টা। সেম ভাবে এই যে অ্যাসেটের ক্ষেত্রেও কিন্তু দেখেন, অ্যাসেটের ক্ষেত্রে অ্যাসেট ইকুয়াল টু আমরা লিখছি কি? এ আর এ। এরা হচ্ছে দুই ভাই, হ্যাঁ? আর এ হচ্ছে একা। একা। এর উল্টা হচ্ছে এরা। এরা দুইজন। তাহলে অ্যাসেট যদি হচ্ছে কমে তাহলে কি হবে? অ্যাসেট কমলে ক্রেডিট হবে, লাইবিলিটি কমলে ডেবিট হবে এবং ইকুইটি কমলেও ডেবিট হবে। আপনারা এইভাবে এটাকে হচ্ছে মনে রাখতে পারেন। আচ্ছা, আসি আমরা সামনে এগিয়ে যাই। এখানে মূলধন রিলেটেড কিছু হচ্ছে ম্যাথ আছে। আমরা এখন তো হচ্ছে আমাদের হিউজ ম্যাথ এখানে প্রয়োজন নাই। আমরা এই ম্যাথ গুলো নিয়ে এখন আর ডিসকাশনে যাচ্ছি না। কারণ এটা কোনো রিটেন ক্লাস না। আমাদের হচ্ছে মূল কনসেপ্ট গুলো বুঝতে হবে। এই যে এখানে একটা এমসিকিউ আছে যে হিসাব সংরক্ষণের জন্য দুতরফা দাখিলা পদ্ধতি বেশি জনপ্রিয় কেন? হয়। এখানে কই? এই যে হোয়াই ডাবল এন্ট্রি সিস্টেম ইজ মোর পপুলার ফর কিপিং অ্যাকাউন্টস। এই এমসিকিউটার হচ্ছে আপনারা অ্যান্সার করার চেষ্টা করবেন। এখানে ম্যাথটা দিয়েছে, ম্যাথের আমাদের এখন দরকার নাই, আমাদের মূল কনসেপ্ট বুঝতে হবে। তো মূলধন ও মুনাফা জাতীয় আয় দুইটা হচ্ছে দুই জায়গাতে চলে যাওয়াতে একটু হচ্ছে ঝামেলা হয়েছে আর কি। পাশাপাশি থাকলে আপনাদের বুঝতে আরো সুবিধা হতো, কিন্তু দেখা যাচ্ছে ওই বাংলা আর ইংলিশের পেজ হচ্ছে সেম না, এই জন্য হচ্ছে দুইটা দুই জায়গাতে চলে গেছে। আচ্ছা, এর যদি আমি উপর থেকে নিচে আনি তাহলে এ আরেকটা পেজ ঢেকে দিই। ও থাক ওর জায়গাতে। আচ্ছা, আবার বড় হয়ে গেছে। দেখেন ক্যাপিটাল রেভিনিউ অ্যান্ড ট্রানজেকশন আমরা ইংলিশ থেকে পড়বো, মাঝে মাঝে হচ্ছে বাংলাতে যাব। তো এভরি অ্যাসপেক্ট দ্যাট এ বিজনেস উইল কন্টিনিউ ফর অ্যান indefinite period. The feature of all transactions of a concern are analyzed to ascertain the result of all business. এখানে একটা ছবি দেওয়া রয়েছে। আমরা একটু আগেই ডিসকাশন করে আসলাম কিসের? ট্রানজেকশনের। তো ট্রানজেকশন দুই ধরনের হয়, একটা হচ্ছে ক্যাপিটাল ট্রানজেকশন, একটা হচ্ছে রেভিনিউ ট্রানজেকশন। তো এর ভিতরে আবার দুই রকম আছে, একটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্স, একটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্স, একটা হচ্ছে ক্যাপিটাল ইনকাম, একটা হচ্ছে রিসিভ ইনকাম। আমাদের এই দুইটা জিনিস বোঝা খুব গুরুত্বপূর্ণ। এই দুইটা জিনিস যদি আমরা না বুঝি তাহলে আমরা অ্যাকাউন্টস প্রিপারেশন করতে পারবো না। শুধুমাত্র রিসিভ এবং পেমেন্ট দেখে আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট যখন তৈরি করার প্রয়োজন পড়বে তখন আমাদের বুঝতে হবে যে কোনটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্স, কোনটা ক্যাপিটাল ইনকাম, কোনটা রেভিনিউ এক্সপেন্স, কোনটা রেভিনিউ ইনকাম। তো আসি, দেখেন একটা হচ্ছে রেভিনিউ ট্রানজেকশনটা কি? কনসেপ্ট অফ ক্যাপিটাল অ্যান্ড রেভিনিউ ট্রানজেকশন। একটা হচ্ছে লং টার্ম আর একটা হচ্ছে শর্ট টার্ম। একটা হচ্ছে ইরেগুলার, একটা রেগুলার, একটা লার্জ, একটা স্মল।
আচ্ছা, আমি বাংলা থেকে বুঝাই আপনাদেরকে। ম্যাথটা কই? আচ্ছা, আমাদের লেনদেন কত ধরনের থাকে? নরমালি আমরা একটা হচ্ছে দীর্ঘদিন মেয়াদি মানে লং টার্ম, একটা হচ্ছে অল্প মেয়াদি বা শর্ট টার্ম, একটা হচ্ছে অনিয়মিত, একটা হচ্ছে নিয়মিত, একটা বড় অঙ্কের, একটা ছোট অঙ্কের। এখন এটাকে যদি আমি সহজ কথায় বলি, আপনি ধরেন খরচ করলেন, বিস্কিট কিনলেন আপনার কোম্পানির জন্য, আপনি যারা এমপ্লয় আছে সবাইকে বিস্কিট খাওয়ালেন, বা আপনার যারা গেস্ট আসলো তাদেরকে আপনি বিস্কিট খাওয়ালেন, চা খাওয়ালেন, কফি খাওয়ালেন, আপ্যায়ন করলেন। এইটা এক ধরনের খরচ। এই খরচটা ওই সার্টেন পিরিয়ডের জন্য। বাট আপনি যখন একটা টেবিল কিনছেন বা একটা চেয়ার কিনছেন, একটা ল্যাপটপ কিনছেন, বা আপনার অফিসের জন্য আপনি সিসি ক্যামেরা কিনছেন, তো সেই খরচটা কিন্তু আলাদা, কারণ ওইটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী। আবার আপনার যখন টাকাটা আসছে, কিছু থাকতে পারে স্বল্প মেয়াদী, কিছু দীর্ঘমেয়াদী। তো দীর্ঘমেয়াদীর ভিতরে যেটা পড়ে যায় সেটা হচ্ছে কিন্তু লোন। লোনটা দীর্ঘমেয়াদী কিভাবে হয়? লোনটা দেখা যাচ্ছে আপনার এক পিরিয়ডের ভিতরে শেষ নাও হতে পারে, কিন্তু আপনার একজন পাওনাদারকে আপনি এক পিরিয়ডের ভিতরে টাকা দিয়ে দিলেন। এখন এখানে কয়েকটা উদাহরণ দিয়েছে যে ব্যাংক থেকে 1,00,000 টাকা ঋণ গ্রহণ, পণ্য বিক্রয় 5,000, বাকিতে আলমারি 20,000, কর্মচারীকে বেতন পরিশোধ 3,000, পুরাতন মোটর গাড়ি বিক্রয় 70,000, ব্যাংকে জমাকৃত অর্থের উপর সুদ প্রাপ্তি 500 টাকা, মানে এফডিআর ইন্টারেস্টের কথা বলছে হয়তো। এখন মূলধন জাতীয় প্রাপ্তি ও আয় কি? মানে হচ্ছে আপনার টোটাল ইনকামের কথা বলছে, না রেভিনিউ, রেভিনিউ। এই যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, অল এক্সপেন্ডিচার অফ নন রিকোয়ারিং নেচার, দ্য বেনিফিট অফ which are enjoyed by business for a long time is called capital expenditure as like asset। আমি যেটা বললাম যে আপনার ফার্নিচার কিনলেন, মেশিনারি কিনলেন, তো আদার এক্সপেন্ডিচার হইতে পারে, যেমন আপনি হচ্ছে জমি কিনলেন, বা হচ্ছে কোনো কিছু আপনি হচ্ছে ইনস্টলমেন্ট দিলেন, ইম্পোর্ট করলেন, is called বা known as capitalistic expenditure। It is to be remembered here that expense that increase capital, the life or volume of asset will be treated at capital expense। আর রেভিনিউ এক্সপেন্স হচ্ছে সার্টেন পিরিয়ডের যে এক্সপেন্সটা, রেভিনিউ হচ্ছে সার্টেন পিরিয়ডের যে এক্সপেন্স, আর ক্যাপিটাল এক্সপেন্স হচ্ছে আপনার লং টাইম। তো এখানে আমরা উপরে যদি যাই, লং টাইম বা স্থায়ী বলা যায় অনেকটা। আর রেভিনিউ এক্সপেন্স হচ্ছে সার্টেন পিরিয়ড, সেটা 3 মাসের বা 1 বছর, যে কোনো একটা পিরিয়ড হতে পারে বিজনেস প্রতিষ্ঠান চালানোর জন্য। আর তাই লেখাটা মেবি পরবর্তীতে বোঝাই যাবে না, আমি আরো চিকন কলম নেই। আচ্ছা, এখানে লিখি, এটা হচ্ছে, এটাও তো হচ্ছে মোটা হয়ে গেল। আচ্ছা, সার্টেন পিরিয়ড, ঠিক আছে, একটা হচ্ছে সার্টেন পিরিয়ডের জন্য আর একটা হচ্ছে লং টাইমের জন্য। এইটাই হচ্ছে এখানে মূল কনসেপ্ট। আপনার রেভিনিউ বলতে আপনার আয় হচ্ছে, আয়ের ভিতরে আপনার ব্যয় হচ্ছে, রিসিভ করছেন, পেমেন্ট করছেন একটা পিরিয়ডের জন্য, 3 মাসের জন্য বা 1 বছরের জন্য বা 2025 অর্থ বছরের জন্য। কিন্তু ক্যাপিটাল এক্সপেন্সটা হচ্ছে আপনার নর্মালি হচ্ছে লং টাইমের ভিতরে যেগুলো করছেন। এটা হচ্ছে এখানকার হচ্ছে আপনার মূল কনসেপ্ট। এখন এরপরে যদি আমরা যাই, এই যে এখানে আরো কিছু হচ্ছে উদাহরণ দিয়েছে, যে আপনি মেশিনারি কিনছেন, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, আপনি এটাই রিপেয়ার করছেন 600 টাকা দিয়ে, এটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্স। ওকে, কি কারণে প্রয়োজন এটা একটু আগে আমি ডিসকাস করে দিলাম। এই অধ্যায়টা মনে হচ্ছে খুবই ছোট। আচ্ছা, ওই অধ্যায় আর কিছুই নাই, জাস্ট ওই দুইটা বিষয় আলোচনায় ছিল। যদি আমি আবার লিখি, একটা হচ্ছে
ক্যাপিটাল, আর একটা হচ্ছে রেভিনিউ, একটা হচ্ছে লং টার্ম, একটা হচ্ছে সার্টেন পিরিয়ড। ওকে, এখন আমরা যদি যাই সামনে, পঞ্চম অধ্যায় হচ্ছে হিসাব বা অ্যাকাউন্টস। আমাদের নর্মালি প্রত্যেকেরই হচ্ছে অ্যাকাউন্টস আছে, ব্যাংক অ্যাকাউন্টস, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টস, ইমো অ্যাকাউন্টস। অ্যাকাউন্টস এর সাথে আমরা নর্মালি সবাই কম বেশি কি পরিচিত। তো এই অ্যাকাউন্টস এখানে আসলে কি বোঝাচ্ছে? ফিনান্সিয়াল ট্রানজাকশন চেঞ্জ দেয়ার ফিনান্সিয়াল পজিশন অফ দ্য বিজনেস, ক্যাশ রিসিভ অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাশ পেমেন্ট ইজ ডান থ্রু ট্রানজাকশন। আচ্ছা, আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে বর্তমানে আমাদের ইংলিশ শেখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আপনারা যারা আমাদের কোর্সের স্টুডেন্ট আছেন, আমি হচ্ছে ইংলিশের উপরে আগে হচ্ছে অনেকগুলো লেকচার নিয়েছি বা নিতাম, বাট আপনাদের জন্য স্পেশালি আমি হচ্ছে আমার যত ধরনের পেইড স্টুডেন্ট থাকবে, আমি ইংলিশ কোর্স হচ্ছে কারোর কাছে বিক্রি করব না। ইংলিশ কোর্সটা আমার সমস্ত পেইড স্টুডেন্টের জন্য হচ্ছে ফ্রি থাকবে। ইনশাল্লাহ আপনাদেরকে হচ্ছে দিয়ে দিব। সেখানে হচ্ছে আমরা একটা বইকে ইংলিশের হচ্ছে আপনাদের অনেকের কাছে হয়তো র্যাপিডেক্স ইংলিশ স্পিকিং একটা বই আছে, ওই বইটা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা শেষ করার চেষ্টা করব। আশা করা যায় আমাদের ইংলিশে কিছুটা হলেও ডেভেলপ হবে। ইংলিশকে হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই। দেখছেন আপনি বাংলা আর ইংলিশ পড়ছেন, আমি যেমন হচ্ছে আপনাদের পড়ে দিচ্ছি, এটা কিন্তু হচ্ছে আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে না। জাস্ট টার্ম গুলো বাংলা এবং ইংলিশ, আপনি যদি বাংলাদের টার্মটা আছে, নামটা আছে, ওইটারই ইংলিশ কি জানেন এবং বাংলাতে কি বোঝায় বোঝেন, সেটা আপনি জাস্ট ট্রান্সলেট করবেন, সেটা থেকে ইংলিশ চলে আসবে। তো কঠিন কিছু এখানে হচ্ছে আমার কাছে মনে হয় না এখানে হিউজ কঠিন কিছু আছে। এবং এই যে বইটা আমরা পড়ছি, এটা কিন্তু একদমই আপনার হাই স্কুল স্ট্যান্ডার্ড একটা বই। তো এটা হাই স্কুলের একটা বাচ্চা যদি পারে, তাহলে নর্মালি আমি আপনি আমরা আমাদেরও পারা উচিত। তো এখানে হচ্ছে কনফিডেন্স হারিয়ে ফেলা বা ভয়ের কিছু নেই। তো সবাই একদম গোড়া থেকে শুরু করে। তো আমরা আসি, এরপরে হচ্ছে দেখেন এখানে একটা ছক দেওয়া রয়েছে। এই ছকে হিসাবের নাম, এখানে হচ্ছে হিসাবের নাম, শিরোনাম, হিসাবের কোড নাম্বার, এখানে হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ডেবিটের একটা ছক দিয়েছে, এটা চলমান জের, এবং এই যে ডেবিট টাকা কত, ক্রেডিট টাকা কত, ডেবিট কত, ক্রেডিট কত, দুই রকম লিখতে। এখন এটা হচ্ছে আমাদের নর্মাল একটা ছক দিয়েছে, আমরা এটা আরো ডিপে যাব। হিসাবের ধারণা, হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা নিরূপণ করা। 7 চ্যাপ্টারে আমরা এটা ডিসকাশন করে ফেলছি। তো এখানে একটা ঘটনা দিয়েছে দেখেন, যে মাহি ট্রেডার্স 2017 সালের মার্চ মাসে পণ্য বিক্রয় করে 15,000 টাকা। মাহি ট্রেডার্স কি করে? 2017 সালের মার্চ মাসে, অনেক আগের ঘটনা। 2017 সালের মার্চ মাসে পণ্য বিক্রয় করে 15,000, পুরাতন আসবাবপত্র বিক্রি করে 3,000 এবং ব্যাংক থেকে 5,000 টাকা ঋণ গ্রহণ করে। উক্ত মাসে বাড়ি ভাড়া বাবদ 8,000 এবং গ্যাস বিদ্যুৎ বিল 6,000 এবং যাতায়াত 3500 টাকা দেয়। কর্মচারীর বেতন দেয় হচ্ছে 2,000 টাকা। এখন এখানে অনেকগুলো ট্রানজাকশন ঘটছে। তো আচ্ছা, আমরা এখানে মনে হয় রেড কালারটাই ভালো ছিল। ওকে, এখানে দেখেন প্রথমে হচ্ছে এই যে পণ্য বিক্রি করছে, এটা হচ্ছে আমি কলম দিয়ে লিখি কারণ এটা হচ্ছে লাগবে। এই যে পণ্য যে বিক্রি করলো, প্রোডাক্ট সেল করলো, এটা ইংলিশের জায়গায় আমার নামগুলো আর দেয়াই লাগবে না। আমি যদি ইংলিশে যাই, ইংলিশটা হচ্ছে পাশাপাশি আসে না। তো এখানে সে হচ্ছে সোল্ড গুড সোল্ড করছে, মানে তার প্রোডাক্ট সোল্ড করছে, গুড কত 15,000। এখানে ফার্নিচার, পুরাতন ফার্নিচার বিক্রি করছে 3,000। এইটা কিন্তু তার হচ্ছে অ্যাসেট, অ্যাসেট আইটেম সে হচ্ছে সোল্ড করে দিচ্ছে, কিন্তু এইটা হচ্ছে তার প্রোডাক্ট বা এটা হচ্ছে সে ইনভেন্টরি। হ্যাঁ, ইনভেন্টরি থেকে দিচ্ছে
লোন নিয়েছে, লোন নিলে তো তার হচ্ছে কি হচ্ছে, লাইবিলিটি ক্রিয়েট হচ্ছে। যখন সে পণ্য বিক্রি করছে তার হচ্ছে রেভিনিউ হচ্ছে, তাই তো। সে হচ্ছে 8,000 টাকা ভাড়া দিয়েছে, ঘর ভাড়া দিয়েছে, সে তার ইউটিলিটির ভিতরে যাচ্ছে। গ্যাস বিল দিয়েছে 6,000। আচ্ছা, এখন হচ্ছে ইলেকট্রিক বিল দিয়েছে, ইলেকট্রিক গ্যাস এগুলো সব হচ্ছে তার কি ইউটিলিটি, ইউটিলিটি। এবং কনভেন্স 3500 টাকা, 2,000 টাকা হওয়ার স্যালারি। 2,000 টাকা স্যালারি এমপ্লয়ীদের, এটা তো অসম্ভব ব্যাপার। আচ্ছা, এই যে যাতায়াত বা ট্রাভেল বা ট্যুর অ্যালাউন্স যাই বলেন আপনারা, এখন এই যে 2,000 টাকা, এই 2,000 টাকা স্যালারি দিল। এইটা এখানে প্রত্যেকটা জিনিস মেন কথা এরা বোঝাতে চাচ্ছে আলাদা ধরনের ঘটনা ঘটছে। তো এই আলাদা ধরনের ঘটনায় এখানে রিসিভ কত হচ্ছে এবং পেমেন্ট কত হচ্ছে। এই যে 15,000 টাকা এটা হচ্ছে দিচ্ছে, এই যে রিসিভ। তো যখন বিক্রি করছে 15,000 টাকা সে পাচ্ছে। এরপরে হচ্ছে ফার্নিচার বিক্রি করে 3,000 টাকা পেলো, রিসিভ মানে তো পাওয়া, 3,000 টাকা পেলো। তো এরপরে হচ্ছে ব্যাংক থেকে লোন নিয়ে 5,000 টাকা পেলো, তাইলে সে টোটাল পেলো হচ্ছে 23,000 টাকা। ওকে, এখন টোটাল পেমেন্ট কত করলো, সে খরচ করলো 8,000 টাকা বাড়ি ভাড়াই খরচ, 5,000 টাকা কিসে খরচ করছে, উম 5,000, এখানে তো হিসাব মিলে না কেন, 5,000 যোগ 1,000। আচ্ছা, এখানে ভেঙে দিইনি, হয়তো এই 5,000 যোগ 1,000 দিয়ে 6,000 বুঝাইতে পারে। এখানে 3,500 একসাথে করে দিতে পারে, এরা হচ্ছে আলাদা করে দিচ্ছে। যাই হোক, টোটাল হচ্ছে পেমেন্ট করছে সে হচ্ছে 19,500, তাহলে ব্যালেন্স তার আছে 3500। এখন এটাকে অ্যাকাউন্টস বানাইতে হবে। তো অ্যাকাউন্টস বানাইতে গেলে হচ্ছে ডেবিট আর ক্রেডিট লাগবে। এই যে এখানে ডেবিট, এখানে ক্রেডিট। তো এখানে আসলে কি করবে, এখানে সেলস করছে 15,000 টাকা, এটা কি হচ্ছে ডেবিট। সেলস অফ ফার্নিচার 3,000 ডেবিট, ব্যাংক লোন 5,000, টোটাল 23,000। এখন এখানে দেখেন আপনার হাউস রেন্ট নিচ্ছে 8,000, গ্যাস ইলেকট্রিসিটি 6,000, কনভেন্স 3500, স্যালারি 2,000। এই দিয়ে যে টাকাটা আসছে সেখানে একটা ডিফারেন্স থাকছে 3500। এই 3500 টাকার এই ডিফারেন্সটা কি করছে, এখানে এটা অ্যাডজাস্টমেন্ট করে এই ডিফারেন্সটা যদি এখান থেকে আমি বাদ না দিই মূল ব্যালেন্স থেকে, তাহলে কি হবে, আমার এই ডেবিট আর ক্রেডিট কি মিলবে না। আচ্ছা, এখানে আরেকটা অ্যাকাউন্টস দিয়েছে, এখানে এই টেবিলগুলো নিয়ে হচ্ছে আলোচনা করছে। আমরা অ্যাসেট লাইবিলিটি নিয়ে অনেক ডিসকাশন করছি, আমরা সামনে এগিয়ে যাই তার আগে আমাদের এখানে একটা চার্ট দেওয়া আছে। এই চার্টটাই টোটাল হচ্ছে আপনার 31টা হচ্ছে জিনিস আছে। এই অ্যাকাউন্টস প্রিপারেশন করার জন্য এই চার্টটা মোস্ট ইম্পর্টেন্ট এই বইয়ের ভিতরে। তো দেখেন, এই চার্টটা নিয়ে আমরা এখানে হচ্ছে একটা লং ডিসকাশন করতে পারি, কারণ এইটা হচ্ছে একটু ছোট করে দিই, মনে হয় হচ্ছে আমি ঘোলা দেখতে পাচ্ছি, তাইলে তো আপনারা পরবর্তীতে রেজুলেশন বাড়িয়েও ঘোলা দেখবেন। এটা যদি আমরা বাংলাতে যাই, বাংলাতে হচ্ছে যে নামগুলো থাকবে, এটা এই যে বাংলাতেও আছে, বাট বাংলায় লিখে হচ্ছে অ্যাকাউন্টস প্রিপারেশন, শুধু আপনি এসএসসির পরীক্ষাই করতে পারবেন, ইন্টারের পরীক্ষাই করতে পারবেন যদি বাংলা হয়ে থাকেন। বাট ইংলিশটা যদি শেখেন সব জায়গাতে কাজে লাগবে, এবং ইংলিশ জানা থাকলে বাংলা কোনো মেটার করবে না পরবর্তীতে। তো ক্যাপিটাল অ্যাকাউন্টস কি হবে, ইকুইটি, মানি, গুডস মানে টাকা, আপনার হচ্ছে পণ্য, সম্পদ, আদার সার্ভিস প্রোভাইডেড বাই দ্য ওনার টু দ্য বিজনেস রেকর্ডেড ইন ক্যাপিটাল অ্যাকাউন্টস। এই নামগুলো হচ্ছে অ্যাকাউন্টস প্রিপারেশন করার সময় কোন জায়গায় কোন জিনিসটা হিট করবে সেটার আপনি কি নাম লিখবেন এটা বোঝাইছে। হ্যাঁ, কোনটা অ্যাসেট হবে, কোনটা ইকুইটি হবে, কোনটা এক্সপেন্স হবে, কোনটা রেভিনিউ হবে। এই যে টোটাল এর ভিতরে এই তিনটা কথাই দিয়ে আপনার
টোটাল হচ্ছে 31টা। এই 31টা খুবই গুরুত্বপূর্ণ। এই 31টা আপনার এনি লেভেলে আপনি যেখানে যান, যদি আপনি অ্যাকাউন্টস রিলেটেড মানুষজন হন, বা আপনার এই 31টা জানা ম্যান্ডেটরি। মানে এইটার কোনো হচ্ছে ইস্টার নেই, এটা হচ্ছে আপনার জানা লাগবে, কোনো ছাড় নেই। তার মানে এই না মুখস্থ করতে হবে, জাস্ট এটা হচ্ছে আপনি বুঝে নিবেন। হ্যাঁ, এখানে অনেকগুলো হেড আছে। এখন সবগুলো হেডের সাথে যখন আপনি পরিচিত হবেন, তখন হচ্ছে এন্ট্রি করতে করতে এগুলো হচ্ছে অটোমেটিক আপনার নামগুলো আপনি হচ্ছে জেনে যাবেন। হ্যাঁ, এটার অটোমেটিক হচ্ছে নামগুলো আপনি জেনে যাবেন। এটার জন্য হচ্ছে মানে ভয় পাওয়ার বা প্যারা নেওয়ার কিছু নেই। ওকে, তো আমরা সামনে যাই। এটা নিয়ে আগেও ডিসকাশন করা হয়েছে, এটা তো অনেক দীর্ঘক্ষণ ধরে হচ্ছে বুঝালাম। এই যে একটু আগে যে ছকটা বুঝালাম সেটাই এটা, ওইটা মনে রাখতে হবে, এটা আর মনে রাখা লাগবে না। বা আপনি চাইলে এইটাও হচ্ছে লিখে কোনো জায়গায় হচ্ছে আঠা দিয়ে টেবিলের সামনে লাগাই নিতে পারেন। এইটাও, এইটা আর ওইটা, ওই দুইটা হচ্ছে এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, তারপরে দ্য নাম্বার টোটাল কলম টেবিল টি টেবিল, এটা এখানে অ্যান্সারটা এই যে এর ভিতরে আছে। ডেপ্টর, ডেপ্টর হোয়াট টাইপ অফ অ্যাকাউন্টস, এই যে 4 নাম্বার এমসিকিউটা এইটা, এবং হুইচ ওয়ান ইজ প্রিফার ফর নোয়িং কন্টিনিউয়াস লেজার নেট অ্যাকাউন্ট 7 নাম্বার, 8 নাম্বার, 9, 7, 8, 9 এই তিনটা এমসিকিউ আপনারা হচ্ছে কমেন্টে অ্যান্সার করবেন। এটা হচ্ছে আমরা শেষ করলাম হচ্ছে পঞ্চম অধ্যায়। এই যে 7, 8, 9 একটা প্রতিষ্ঠানের প্রতিটি ক্রমাগত পরিবর্তন নিট পরিমাণ জানার জন্য কোনটি প্রস্তুত করা হয়? প্রতিষ্ঠানের অর্থ অলস অর্থ দ্বারা শেয়ার ঋণপত্র ক্রয় বান্ডিল করলে কোন হিসাবে লিপিবদ্ধ হবে? একটা চলমান জের কখন হিসাবে উদ্বৃত্ত নির্ণয় করা হয়? এই যে এই তিনটা এমসিকিউ হচ্ছে আপনারা অ্যান্সার করবেন। এটা হচ্ছে আমরা শেষ করছি হচ্ছে কত চ্যাপ্টার, চ্যাপ্টার 5। এই এমসিকিউ গুলো হচ্ছে 5th চ্যাপ্টার। এরপরে হচ্ছে ষষ্ঠ অধ্যায় জাবেদা। আচ্ছা, ষষ্ঠ চ্যাপ্টারে আমরা যদি যাই, তার আগে আমরা একটু হচ্ছে ক্লাসের ডিউরেশন দেখি। ক্লাস হচ্ছে মাত্র 1 ঘন্টা 40 মিনিট চলছে। আচ্ছা, 1 ঘন্টা 40 মিনিটে যদি আমরা প্রথম হচ্ছে 5টা অধ্যায় শেষ করতে পারি, তাইলে আই থিঙ্ক হচ্ছে আমি ক্লাসটা হচ্ছে 2টা পার্ট করি, তাইলে হচ্ছে আপনাদের এক বসাতে কষ্ট হয়ে যাবে না। আমি হচ্ছে প্রথম 5টা চ্যাপ্টার এই ক্লাসে শেষ করলাম, পরে যে পার্টটা থাকবে সেখানে আমি ষষ্ঠ থেকে বাকিটা শেষ করব। কারণ প্রথম 5 চ্যাপ্টারের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকে, এটা অলরেডি ডিসকাস হয়ে গেছে এবং আপনাদের এই ঘেমিটা লাগবে না। তাহলে কাজ করি না, এই হচ্ছে এইখানে আমরা সমাপ্ত করি, করে হচ্ছে পরবর্তীতে আমরা হচ্ছে ষষ্ঠ চ্যাপ্টার থেকে বা জাবেদা থেকে আমরা স্টার্ট করতে পারি। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।